সবাই আছেন? ভালো আছেন আপনারা? আছি স্যার। জি স্যার, আলহামদুলিল্লাহ স্যার। আপনি কেমন আসসালামু আছেন আলাইকুম। স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি। উম, স্যার একটা বিষয় জানতে পারি স্যার? বলেন। স্যার আমি হয়তো কোনোভাবে মিস করে গিয়েছি আপনার কথাগুলো, তো একটু শিওর হতে চাচ্ছি যে এই যে ক্লাসের লিংক গুলো আপনি ইউটিউবের যে ইয়েটা দিয়েছেন, এগুলো কি স্যার আজকে তো ক্লাস শেষ, এরপরে আমি যে কোনো সময় কি ইউটিউবে গিয়ে ওই লিংকে গেলে আমি ক্লাসগুলো পাবো? ওটা হচ্ছে বিজয় আইটি, ওই যে আপনাদের যে নাম্বার আছে ওদের সাথে যোগাযোগ করেন, ইনস্টিটিউটের সাথে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, ওকে, থ্যাংক ইউ। ইনস্টিটিউটের সাথে যোগাযোগ করেন। তো ঠিক আছে, আপনারা সবাই ভালো আছেন তো? ইনশাল্লাহ আজকে আমাদের এজেন্ডা টাইপস অফ সেপারেশন, এবং আমরা লাস্টে দিন লেবার লেবার ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউট, লেবার ল অনুযায়ী ডিসপিউটটা কিভাবে সেটেলমেন্ট হয়, আহ, ওইটা আমরা একটু মনোযোগ সহকারে দেখবো। কারণ ওটার বাংলাদেশে লেবার ডিসপিউট সেটেলমেন্ট পদ্ধতি এবং কিভাবে এটা করা হয় সেটা আমরা আজকে আমাদের আজ আলোচনার লাস্ট পার্টে আছে। ঠিক আছে? টাইপস অফ সেপারেশন, সেপারেশনের মধ্যে কিভাবে মানুষের সেপারেশন হয় আজকে আমরা দেখবো, যে ফাইনাল সেটেলমেন্ট এগুলো দেখবো। টাইপস অফ সেপারেশন: লে অফ, ইন্ডাস্ট্রি লে অফ করে 2 মাসের পেমেন্ট দিয়ে সেপারেশন হয়। ডেথ, মানুষ মারা গেলে, অ্যাক্সিডেন্টাল ডেথ হলে তার ওই যে যেভাবে ক্লেম করতে হয়, এবং মেন্টাল অ্যাক্সিডেন্ট থেকে ডেথ হলে লেবার কোর্টের মাধ্যমে ক্লেম করতে হয়। এই 3 নম্বর হচ্ছে রিট্রেসমেন্ট, হচ্ছে ছাঁটাই আর কি, ছাঁটাই। ওই যে শ্রমিক ছাঁটাই করে না, এই শব্দটা এখানে বানান ভুল আছে, ওই যে সামনে নিচে স্লাইডে ঠিক আছে, রিট্রেসমেন্ট। এটা হচ্ছে ছাঁটাই, শ্রমিক ছাঁটাই। শ্রমিক ছাঁটাই করলে কিভাবে শ্রমিক ছাঁটাই করা হয় সেটাও আছে, ছাঁটাই করা হয়। ডিসচার্জ মানে তো হচ্ছে অব্যাহতি দেওয়া, ডিসমিসাল মানে বরখাস্ত করা, টার্মিনেশনও মানে বরখাস্তের কাছাকাছি, রিমুভাল, রিমুভাল ও প্রসারণ। ঠিক আছে? রিটায়ারমেন্টের জন্য, নর্মাল রিটায়ারমেন্টে গেলে কিভাবে তার সার্ভিস বেনিফিট সেটেলমেন্ট করা হবে। টার্মিনেশন বাই ওয়ার্কার, ওটা এটা হচ্ছে রেজিগনেশন বলছে আর কি। রেজিগনেশন তো সবাই নোটিশ অথবা তার একটা সার্টিন অ্যামাউন্ট দিয়ে মানুষ রেজিগনেশন দেয়। এরপর একটা স্লাইডে সবগুলো এখানে ইয়ে করা হচ্ছে, টালি করা হচ্ছে কিভাবে কি কি পেমেন্ট পাবে। আপনি দেখেন, ডিউ স্যালারি ওই যে রিমুভালে পাবে, ডিসমিসালে পাবে না, ডেতে পাবে, রিট্রান্সমেন্ট ছাঁটাইতে পাবে, টার্মিনেশনে পাবে, ডিসচার্জে পাবে, রিটায়ারমেন্টে পাবে, রেজিগনেশনে পাবে। জিও ওভার টাইম শুধু রিটায়ারমেন্টের সময় পাবে। জিও লিভ অ্যান্ড, বলেন, দেখা যাচ্ছে তো? আপনার উপরে ওকে মানে হচ্ছে উনি এটা পাবে, আর যেখানে যে বক্সে নাই সেটা পাবে না, নো। ঠিক আছে? ডিউ ওভার টাইম রিটায়ারমেন্টের সময় পাবে, সেপারেশন। ডিউ লিভ এনক্যাশমেন্ট, এটা রিমুভালেও পাবে, ডিসমিসালে পাবে, ডিএতে পাবে, রিপ্লেসমেন্টে পাবে, টার্মিনেশনে পাবে, ডিসচার্জে পাবে, রিটায়ারমেন্টে পাবে, রেজিগনেশনে পাবে। অর্থাৎ ডিউ লিভ এনক্যাশমেন্ট অল ক্যাটাগরি অফ সেপারেশনে পাবে। প্রভিডেন্ট ফান্ড রিমুভালে পাবে, ডিসমিসালে তার ওন কন্ট্রিবিউশন পাবে, কোম্পানি কন্ট্রিবিউশন পাবে না। ডেতে ডেতে তো পাবেই, রিপ্লেসমেন্টে পাবে, টার্মিনেশনে পাবে, ডিসচার্জে পাবে, রিটায়ারমেন্টে পাবে, এবং রেজিগনেশনেও পাবে। ঠিক আছে? মানে অর্থাৎ আপনি সেপারেশন হলে যেগুলিতে পাবেন সেগুলি। ঠিক আছে? পরের স্লাইডে এই যে কম্পেনসেশন, এই যে রিমুভাল, ডিসমিসাল, ডেথ, 30 days ওয়েজেস ফর অল ইয়ার্স, প্রতি প্রতি বছরের জন্য ডেতে আপনি 30 দিন করে আপনি এই গ্র্যাচুইটি পাবেন। 45 দিন or 45 days of gratuity which is higher inside factory or outside factory due to accident factory. ফ্যাক্টরিতে যদি অ্যাক্সিডেন্ট হয় অথবা অ্যাক্সিডেন্টাল ডেথ হলে, এটা 30 দিনটা 45 days হয়ে যাবে। আর আপনি মরে গেলে 2 লাখ টাকা কম্পেনসেশন একসাথে পাবেন, কিন্তু টাকাটা নিতে হবে লেবার কোর্টের মাধ্যমে। রিট্রেন্সমেন্ট, রিট্রেন্সমেন্ট মানে ছাঁটাই। ছাঁটাইয়ের সময় আপনাকে হয় নোটিশ দিবে অথবা 15 দিনের মজুরি দিবে। বুঝছেন? এই রিট্রেন্সমেন্ট যখন কর্মচারী ছাঁটাই মানে হচ্ছে আপনার অর্গানাইজেশন ডাউন সাইজ করে। ডাউন সাইজ মানে আপনি কেটে ফেলতেছেন, তখন আপনি নোটিশ দিবেন অথবা 15 দিনের ওয়েজ দিয়ে এই রিট্রেন্সমেন্ট করবেন।
টার্মিনেশনে যাদের মাসিক মজুরি তাদেরকে 120 দিনের বেতন দিয়ে আপনি টার্মিনেশন করতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে মাসিক ভিত্তিতে যাদের মজুরি, মান্থলি রেট মানে মাসিক ভিত্তিতে। তারপরে নোটিশ ফর টেম্পোরারি ওয়ার্কের ক্ষেত্রে এটা 14 দিন এর ক্ষেত্রে করতে পারবেন, কিন্তু 30 দিনের 30 days ফর মান্থলি পেমেন্ট। ওই যে টেম্পোরারির মধ্যে আপনি যদি মান্থলি মান্থলি বেসিস থাকেন সেখানে 30 দিন, অথবা যাদের মান্থলি বেসিস না তাদের 14 days ফর আদার কেসেস। আদার কেসেস মানে আপনার দৈনিক মজুরি টজুরি যেগুলি আছে। ঠিক আছে, মাসিক ভিত্তিতে 120 দিনের নোটিশ দিয়ে আপনি টার্মিনেশন করতে পারেন। ঠিক আছে, তারপরে স্লাইডে কম্পেনসেশন ফর ইন সেপারেশন। স্যার একটা কোশ্চেন ছিল স্যার, বলবো? বলেন বলেন বলেন। স্যার রিটেনসমেন্ট যেটা 30 ডেজ আর হচ্ছে মানে এটা মানে আপনি বলেছেন রিটেনসমেন্টে আমার 15 দিনের মানে যেটা ছাঁটাই, হুম, ওটা 15 দিনের নোটিশ দিতে হবে তাই তো? আপনি নোটিশ দিবেন অথবা 15 দিনের মজুরি দিবেন। তাহলে আমাদের যে 2 মাসে নোটিশ পিরিয়ড থাকে সেটা এক্ষেত্রে দরকার নেই তাই তো? এটা হচ্ছে রিট্রেন্সমেন্টে, আর ওটা তো হচ্ছে ছাঁটাই। আপনি আপনার রেজিগনেশন 2 মাসের নোটিশ আর ইয়াতে হ্যাঁ এখানে হ্যাঁ, সেটা হচ্ছে টার্মিনোলজি। আলাদা তাহলে। হ্যাঁ, টার্মিনোলজি থেকেই এটার ক্যাটাগরি চেঞ্জ হয়ে যাবে। ওকে আপনি স্যার, 2 মাসের ওকে। নোটিশ দিয়ে বোথ পার্টি সেপারেশন হবে, ওটা হচ্ছে রেজিগনেশন। ঠিক আছে, জি। আর রিট্রেন্সমেন্ট হচ্ছে আপনি অর্গানোগ্রামতে অর্গানাইজেশনকে ছোট করছেন, এর কেটে। ডেথের বিষয়টা হ্যাঁ, বলেন। ডেথের বিষয়টা স্যার। ডেথ, এই যে ডেথ, জি। ডেথ যদি আপনি একবার নিচেরটা বলি, যদি আপনার অ্যাক্সিডেন্টাল ডেথ, অ্যাক্সিডেন্টের পরে মরে যায় 2 লক্ষ টাকা কম্পেনসেশন লেবার কোর্টের মাধ্যমে দিবেন। এটা পাইতে হইলে আপনাকে ওখানে 2 বছর চাকরি করার একটা কন্ডিশন থাকতে হবে, 2 বছর চাকরি করলে পাবেন। আর আপনার ওই যে 30 দিনের, ওই যে আপনি মনে করেন যত বছর কাজ করছেন তার জন্য প্রতি বছরের জন্য 30 দিন করে পাবেন। আর অফিসের ইনসাইডে হলে আপনি যদি অ্যাক্সিডেন্টাল ডেথ হয় তাহলে আপনি ওটা 30 দিনটা ওটা 45 ডেজ। এই মানে হলো যে 45 ডেজের টাকা পাবে। একটা হচ্ছে আপনি বাসায় মরছেন, ঠিক আছে, আপনি 10 বছর চাকরি করছেন, প্রতি বছরের জন্য 30 দিন করে আপনি ওয়েজেস পেয়ে যান। ঠিক আছে, নর্মাল ডে। আপনি অফিসের ভিতরে কাজ করতে যাই সেখানে মারা গেছেন, তাইলে এটা ওই 30 ডেজটা 45 ডেজ হয়ে যাবে। ঠিক আছে, মানে হচ্ছে 45 ডেজের টাকা। 15 দিন করে আপনাকে বেশি মজুরি দিবে, যেহেতু আপনি অফিসের কাজ করতে যাই, অফিসের পরে যদি মারা গেছে। তো ঠিক দেখা আছে, যাচ্ছে কোনো একটা লোক যদি 10 বছর কাজ এটা করে হচ্ছে, সেক্ষেত্রে কত? হ্যাঁ, ওই প্রতি বছরের জন্য 45 ডেজ, ন্যাচারাল ডেজে 30 ডেজ। আর আপনি 45 ক্ষতিপূরণ, আপনাকে অ্যাক্সিডেন্টাল ডেথের কারণে মারা গেলে আপনাকে এককালীন 2 লাখ টাকা দিবে। এটা লেবার কোর্টের মাধ্যমে নিতে হবে, কিন্তু এই বেসিক পাবে নাকি এখানে এই যে গ্র্যাচুইটিটা? এখানে আপনার 30 ডেজ যখন, ওটা হচ্ছে 45 ডেজ যেটা, হ্যাঁ, গ্র্যাচুইটি। আর উপরের ওটাকে আপনার 30 ডেজ বলছে ওয়েজ। ওয়েজ ওয়েস বললে বলতে কি ফুল? হ্যাঁ, লেবার কোড লেবার অ্যাক্টে ওয়েজ বললে ফুল, ফুল। ঠিক আছে, আর যখনই গ্র্যাচুইটি ট্যাচুইটির হিসাব সব বেসিক। ঠিক আছে, আর আচ্ছা। আপনাকে এই প্যাকেজটা পেতে হলে ওই অর্গানাইজেশনে 2 বছর চাকরি করতে হবে। ঠিক আছে, স্যার হুম। টার্মিনেশনের ক্ষেত্রে স্যার টেম্পোরারি ওয়ার্কার 30 দিন মানে মাসে 30 দিনের মধ্যে এখানে যে লেখা আছে স্যার 14 ফর আদার কেস, স্যার আদার কেসটা কি স্যার আসলে? একটা তো অনেক শ্রমিকের অনেকগুলা আছে, মাসিক মজুরি ভিত্তিতে, সাপ্তাহিক মজুরি ভিত্তিতে, দৈনিক মজুরি ভিত্তিতে, ওইভাবে ক্যাটাগরি করা আছে। যারা এই যে মান্থলি রেট, এখানে 100, যারা মাসিক শ্রমিক ভিত্তিতে চাকরি করেন তাদেরকে 120 দিনের হয় নোটিশ দিবেন অথবা 120 দিনের বেতন দিবেন, এই আর কি। ঠিক আছে, এটা শ্রম আইনের, আমি ধারাটা বলে দিব। শ্রম হ্যাঁ আইনের স্যার। ধারা, শ্রম আইনের ধারাটা আমি বলে দিই, দাঁড়ান। এই যে আমার এখানে শ্রম আইনের ধারাটা আমি বলি, তাহলে আপনাদের পরিষ্কার হবে। 24, 25 ওই দিক দিয়ে। এই যে শ্রম আইনের 26 ধারা,
ঠিক আছে, শ্রম আইনের 26 ধারার পথে বলা আছে মাসিক মজুরি ভিত্তিতে নিহত শ্রমিকের ক্ষেত্রে 120 দিনের। ঠিক আছে, আপনার 120 দিনের দি এমপ্লয়মেন্ট অফ এ পার্মানেন্ট ওয়ার্কার মে বি টার্মিনেটেড, অর্থাৎ আপনি 120 দিনের নোটিশ দিয়ে তাকে বিদায় করে দিতে পারেন। আবার 60 days ইন কেস অফ আদার কেসেস, মাসিক মজুরির ক্ষেত্রে আপনার হচ্ছে 120 days। তাহলে আদার কেস বলতে যারা সাপ্তাহিক মজুরিতে আছে, দৈনিক মজুরি, তাদের জন্য 60 days। পরিষ্কার? জি যারা স্যার। মাসিক মজুরিতে আছে, যারা মাস শেষে বেতন পাবে, যারা সপ্তাহ শেষে বেতন পাবে, তাদের জন্য 60 দিন। যারা প্রতিদিনে বেতন পাবে ওদের আদার কেস বলতে মাসিক মজুরি ছাড়া অন্য আদার গুলাকে আদার কেস। ঠিক আছে, বুঝতে পারছেন? শ্রম আইনের 26 ধারা একদম স্পষ্ট করে বলা আছে। পরের স্লাইড। কোশ্চেন থাকলে আপনি এখনো পরিষ্কার হইতে পারেন। মাসিক মজুরির ক্ষেত্রে 120 দিন, আদার কেসে 60 days নোটিশ। এটা আমি তো একটু আগে বলে গেছি, কম্পেনসেশন এন্ড বেনিফিট সেপারেশন, কম্পেনসেশন আর গ্র্যাচুইটি। এই যে এখানে আছে ডিসমিজাল, ডিসমিজালের 15 ডে সেকশন, এটা সেকশন 23, নট 30 or ডিসমিজাল। আপনার ডিসমিজাল হলে কি হবে? আপনি আপনি যদি কোনো ডিসিপ্লিনারি প্রসিডিং এ যান, আপনি ডিসমিজালের পার্টে আপনি যে কয়দিন কাজ করছেন সেই কয়দিনের টাকা পাবেন। ঠিক আছে, আর আপনার আর প্রভিডেন্ট পার্টের নিজের পার্ট পাবেন, গ্র্যাচুইটি 0। ঠিক আছে, তারপর ডেথের গ্র্যাচুইটি একটু আগে আমরা যা বললাম, ওই যে মারা গেলে ওই যে যত বছর কাজ করছেন সেই রকম গ্র্যাচুইটি, 30 days, অ্যাক্সিডেন্টেড 45 days, এবং 2 বছর চাকরি করতে হবে এবং এককালীন ইয়ে পাওয়া যাবে। রিট্রেন্সমেন্ট, রিট্রেন্সমেন্ট হচ্ছে ওই ছাঁটাই, 30 days অর গ্র্যাচুইটি হুইচ ইজ হায়ার। ঠিক আছে, আপনি গ্র্যাচুইটি হিসাব করলে যদি বেনিফিটটা বেশি হয় আর 30 দিনের মজুরি যেটা যেটা বেশি হয়, সেটার যেটা বেশি হয় সেটা দিবে। ঠিক আছে, টার্মিনেশন সেকশন 26, 30 days গ্র্যাচুইটি হুইচ ইজ হায়ার, এই একটু আগের যে কথাটা। রিট্রেন্সমেন্ট আর টার্মিনেশন এখানে সেম কন্ডিশন। ডিসচার্জ, আপনার ডিসচার্জ দিতে আপনি 30 দিনের মজুরি দিয়ে ডিসচার্জ করে দিতে পারবেন। রিটায়ারমেন্টের সময় তো আপনি রিটায়ারমেন্টের সার্ভিস বেনিফিট যেরকম সেরকম হিসাব করতে পারবেন। আর আপনি 2 সপ্তাহ নোটিশ দিয়ে, আপনার যদি 5 বছর থেকে 10 বছরের মধ্যে চাকরি, আপনি 2 সপ্তাহ নোটিশ দিয়ে আপনি রিজাইন করতে পারবেন। আর 5 বছরের অধিক হলে, 10 বছর অধিক হলে আপনাকে 30 দিনের নোটিশ দিয়ে আপনাকে রেজিগনেশন সাবমিট করতে হবে। আর এটাকে বলে ওয়ার্কার প্রভিডেন্ট ফান্ড, আর কি ওয়ার্কার পার্টিসিপেশন প্রভিডেন্ট ফান্ড এর নিচে। এটাতে আপনি রিমুভালে আপনি কন্ট্রিবিউশন পাবেন, ডিসমিসালে পাবেন, সব জায়গায় এই আপনার কন্ট্রিবিউশন ওরা দিয়ে দিবে। শুধু ডিসচার্জের সময় এটা দিবে না, কারণ আপনার একটা সার্টেন পিরিয়ড চাকরি লাগবে। ওই ম্যাচিওর না হলে আপনি ওখান থেকে এটা পাবেন না। এটা সম্ভবত 5 বছর বা এরকম একটা কন্ডিশন আছে, নাহলে এটা ম্যাচিওর হয় না। ওয়েলফেয়ার ফান্ডে আপনার যে জমার টাকা আপনি যে কোনো জামে পাবেন, আর অর্গানাইজেশন পার্ট পাইতে হলে একটা সার্টিন স্পেসিফিক পিরিয়ড চাকরি করতে হয়। আপনার নিজের জমানোর টাকা আপনি পাবেন। আর যার সময় আপনার ওয়েলফেয়ার ফান্ডে আপনি যে 20-25 টাকা করে কাটছেন, 10 বছর কাটছেন, 5 বছর কাটছেন, আপনি একটা টাকা পাবেন। ঠিক আছে, বাকিটা আপনি একটা ওয়েলফেয়ার ফান্ড গুলা সবগুলাই আপনি পাবেন। আর আপনি যদি প্রি ম্যাচিউর রেজিগনেশন দেন, সেক্ষেত্রে ওয়েলফেয়ার ফান্ডে কোনো ফান্ড পরিশোধ করা হয় না। ঠিক আছে, আপনি প্রি ম্যাচিউর রেজিগনেশন করলে ওয়েলফেয়ার ফান্ড কন্ট্রিবিউশন করা হয়। ঠিক আছে, এরপরে স্লাইড, পরেরটা। কারণ আমরা আজকে আমাদের টার্গেট হচ্ছে আমরা লেবার
কোর্টের বিষয়টা করব। Payment procedure in separation. Compensation payment will made within 30 days of separation. মানে আপনি রেজিগনেশন দিছেন, আপনার রিটায়ারমেন্ট হচ্ছে, যে কোনো ভাবে এনি ভাবে যে 5-7 প্রকারের যেই সেপারেশন, সেখানে আপনার 30 days এর মধ্যে সেটেলমেন্ট হয়। যদিও আমার নিজেরই কয়েক জায়গায় সেটেলমেন্ট হইতে 1 বছর লাগছে। ঠিক আছে, এগুলি এখানে বলে, কিন্তু মানুষ এটা পাইতে সময় লাগে। ওয়েজ উইল বি পেইড ইন 7 ওয়ার্কিং ডেজ অফ সেপারেশন। ওয়েজ মানে আপনার যেই মজুরিটা, আর সার্ভিস বেনিফিট সবগুলো শিফটেড করে লাস্ট মাসের স্যালারি সহ একসাথেই সাধারণত পেমেন্টটা সেটেলমেন্ট করা হয়। এটা সব জায়গায় প্রসেস, লাস্ট মাসের সেটেলমেন্ট ফাইনাল সেটেলমেন্টের সাথে করে। সেটেলমেন্ট ফর নট গেটিং পেমেন্টস আফটার সেপারেশন, এ রিটেন লেটার শুড বি এমপ্লয়ার উইদিন 30 days। আপনি এমপ্লয়ারের কাছে 30 days এর মধ্যে আপনি আবেদন করবেন। দি এমপ্লয়ার উইল জাস্টিফাই এন্ড সলভ দ্য ইস্যু উইদিন 30 days। এমপ্লয়ার এটা 30 দিনের মধ্যে সেটেল করবে। ইফ দি ইস্যু ইজ নট সলভ, দ্য ভিকটিম ক্যান কেস ফাইল উইথ ফর্ম 14 লেবার কোর্ট। এটা যদি আপনি না পান, তাহলে লেবার কোর্টে গেলে কি হবে, লেবার কোর্টে ধরে 30 দিনের মধ্যে গেলে, এখানে যে বলছে যে আপনি লেবার কোর্টে চলে যাবেন, লেবার কোর্টে গেলে মালিক বলবে টিল দি সেটেলমেন্ট অফ দি কোর্ট ম্যাটার। তখন এটা অনেক সময় লেগে যাবে। এই জন্য পারতপক্ষে কোনো মামলা মোকদ্দমা না যাওয়াই ভালো, এবং অফিসের সাথে গুড রিলেশনশিপ মেনটেন করে ফাইনাল পেমেন্ট সেটেলমেন্টটা করাই ভালো। এই জন্য নেগোসিয়েশন শব্দটা আসছে। এ গুড এমপ্লয়ার ইজ অলওয়েজ নেগোসিয়েশন উইথ হিজ কাউন্টার পার্ট অ্যামিকেবল। এই অ্যামিকেবল বা অ্যামিবল রিলেশন রাখা অর্গানাইজেশনের সাথে এমপ্লয়ির ভালো। কারণ যে কোনো অর্গানাইজেশনে, নতুন অর্গানাইজেশনে গেলে পুরোনো পুরোনো অর্গানাইজেশনের খোঁজ খবর নাই, সে ওখানে ভালো ছিল কিনা, রিলেশনশিপ। এই জন্য একজন এমপ্লয়ি হিসাবে সবসময় একটা অর্গানাইজেশনে ভালো রিলেশন করে সেপারেট হলে তার একটা ভালো সুনাম। কারণ ওনাররা, এমপ্লয়াররা আগের অর্গানাইজেশনের খোঁজ খবর নেয়। অনেক মাল্টি ন্যাশনালে আগের সুপারভাইজারের সার্টিফিকেট লাগে, কারণ এটা ইন্টারন্যাশনাল এমএনসির একটা প্র্যাকটিস। যেই প্রতিষ্ঠান থেকে সে সুইচ করে ওখানে যাচ্ছে, তার সুপারভাইজারের সার্টিফিকেশন নিয়ে তাকে নতুন অর্গানাইজেশনে জয়েন করতে হয়। তো এই জন্য সবসময় এমপ্লয়ি হিসেবে এমপ্লয়ারদের সাথে একটা গুড রিলেশনশিপ রাখা ভালো। দেয়ার ইজ নো কোর্ট ফিজ ইন লেবার কোর্টে মামলা করতে শ্রমিকদের কোনো ফি দিতে হয় না। ইফ দ্য ডিসিশন ইজ নট ফেভারেবল উইদিন 30 days, হি ক্যান ফাইল ইন দি ট্রাইব্যুনাল। মানে লেবার কোর্টের উপরে লেবার এপিলেট ট্রাইব্যুনাল আছে আমাদের, লেবার অ্যাক্টের 218 ধারা। তো সেখানে লেবার কোর্টই আমরা যাই না, লেবার ট্রাইব্যুনাল হচ্ছে লেবার কোর্টের চেয়েও হায়ার কোর্ট। তো সেখানে যাওয়ার সুযোগ আছে, কিন্তু আমরা সাধারণত প্রফেশনালরা এই কাজগুলা, লিটিগেশন গুলাকে অ্যামিকেবলি সেটেলমেন্ট করতে চেষ্টা করবো। আর যখন উপায়ান্তর নাই, মালিক বা ওনার কোনো ভাবেই পাত্তা দেয় না, তখন লিটিগেশন ফাইল করতে হয়। এই আর কি। ডিসিশন ফ্রম ট্রাইব্যুনাল ইজ ফুল অ্যান্ড ফাইনাল। ট্রাইব্যুনালের ক্ষেত্রে ট্রাইব্যুনালের ডিসিশন খুব সম্পূর্ণ এবং ফাইনাল। কিন্তু ট্রাইব্যুনাল যদি কাউকে সাজা দেয়, যেমন 2 বছর কারাদণ্ড, তখন ওই কারাদণ্ডের বিরুদ্ধে হাইকোর্টে অ্যাপিল করা যায়। এই হচ্ছে প্রসিডিওর। ঠিক আছে, এরপরে আমাদের ভ্যাট ট্যাক্সের একটা বিষয় আছে, ডিরেক্ট রিক্রুটমেন্ট। ওখানে কি আগের স্লাইডে কি লেখা ছিল? ডিরেক্ট রিক্রুটমেন্ট এন্ড আউটসোর্সিং রিক্রুটমেন্ট। অর্থাৎ ডিরেক্ট রিক্রুটমেন্ট হচ্ছে আপনি কোম্পানির পে স্কেল পে দিয়ে আপনি লোক নিচ্ছেন, আর আউটসোর্সিং হচ্ছে আপনি থার্ড পার্টির মাধ্যমে লেবার নিবেন, এবং আপনার এমপ্লয়ির সাথে কোনো পার্সোনাল পাই নেই। থার্ড পার্টির থেকে আপনি এই থার্ড পার্টির লোক নিবেন, থার্ড পার্টিকে আপনি পেমেন্ট দিবেন, এমপ্লয়ীদের সাথে ডাইরেক্ট যোগাযোগ নাই। তবে শ্রম আইনে বলা হয়েছে যে এই লোকগুলা থার্ড পার্টির মাধ্যমে আসলেও থার্ড পার্টির যে বিলটা সাবমিশন করবে, তার এগেইনস্টে তার এমপ্লয়ীদের বিলটা পেমেন্ট করে দিবে, এই আর কি। আর আর আমাদের দেশের ইনকাম ট্যাক্সের আইনে যাদের স্যালারি 16% উপরে এলে তাদের টিডিএস, ট্যাক্স ডিডাক্টেড সোর্সে কাটতে হয়। আউটসোর্সিং কোম্পানি তাদের বিল থেকে ভ্যাট এবং ট্যাক্স দুটাই সোর্সে কাটতে হয়। আর ইন্ডিভিজুয়াল লেবারদের ক্ষেত্রে যাদের 16,000 টাকার নিচে বেসিক, তাদের থেকে কোনো কিছুই চার্জ করতে হয় না, এই আর কি। আর
এই আউটসোর্সিং এর যে নিচে যেটা এজেন্সি, লেবার এজেন্সি, ওই আউটসোর্সিং আর লেবার এজেন্সি একই জিনিস। এখানে দুই কথা বললেও কিন্তু একই জিনিস, অর্থাৎ আউটসোর্সিং মানে থার্ড পার্টি, আর এই নাম্বার অফ লেবার ফ্রম এনি এজেন্সি ওই একই জিনিস। ওই সবকিছুই ওই যে ভ্যাট এবং ট্যাক্স, আমাদের ভ্যাট অ্যাক্ট 2019 অনুযায়ী 15% ভ্যাট এবং 5% টিডিএস ট্যাক্স ডিডাক্টেড এট সোর্স রিডাকশন করে অবশিষ্টটা ওদের পেমেন্ট করতে হয়। এটা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের কাজ, এটা এইচআর কার্ড করে না। এইচআর শুধু বিলটাকে সার্টিফাই করে দেয়, অর্থাৎ বিল সার্টিফাই মানে হচ্ছে ওয়ার্কাররা কাজ করছে, এটা এইচআর কে সার্টিফাই করতে হয়। এইচআর বিলটা সার্টিফাই করে ট্যাক্স অ্যাকাউন্টসে পাঠাই দিবে, এইচআর এর কাজ এখানে একটুকি। তারপর তারপর ওয়েজেস এন্ড লেবার রিলেটেড পেমেন্টস, এটা ডিরেক্ট কস্ট, যখন কস্ট অফ গুডস সোল্ড এর ক্ষেত্রে এটা ডিরেক্ট কস্ট এবং অন্যান্য ক্ষেত্রে এটা ইনডিরেক্ট কস্ট। স্যালারি অ্যান্ড বেনিফিট শোন ইন জেনারেল সেলিং এন্ড এক্সপেন্সেস, কারণ সেখানে তো সেলিং এক্সপেন্সের ক্ষেত্রে এটা ইনডিরেক্ট ক্যাশ, আর রিমুনারেশনে এটা ইনডিরেক্ট ক্যাশ শোন ইন জেনারেল সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট। কিন্তু কস্ট অফ গুডস সোল্ড এটা অ্যাকাউন্টিং টার্ম, অর্থাৎ গ্রস গ্রস সেলস থেকে গ্রস কস্ট বাদ দিলে সিওজিএস এই আর কি। তারপর সেটেলমেন্ট অফ ডিসপিউট, এইটা এটা আজকের দিনের এইটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। এই জিনিসটাকে আমরা একটু মনোযোগ সহকারে পড়বো, ঠিক আছে? এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউট রেজলিউশন স্যার জিনিস। আমাদের কি কোনো এক্সাম নেবেন মানে এই ক্লাস শেষ হয়ে গেলে? আপনারা এক্সাম দিতে চান? এক্সাম না, ওরা একটা অ্যাসাইনমেন্ট দিবে ইনস্টিটিউট থেকে, ঠিক আছে? ইনস্টিটিউট একটা অ্যাসাইনমেন্ট দিবে, অ্যাসাইনমেন্ট আপনি ওদের 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 ওখানে পাঠাই দিবেন অ্যাসাইনমেন্ট করে। ওরা তো প্রথম দিন আপনাকে একটা ইনস্ট্রাকশন দিছিল আপনাদের উপর। আমরা একটা অ্যাসাইনমেন্ট করেছি স্যার এবং সাবমিটও করেছি, শুধু একটাই গুড ছিল ওটা। গুড গুড গুড। আচ্ছা, আরো পাবেন, অ্যাসাইনমেন্ট থাকবে মোট 4টা অ্যাসাইনমেন্ট, 4টা সেশনের জন্য 4টা অ্যাসাইনমেন্ট থাকবে ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, ওইটা জানছেন। ঠিক আছে, আপনার আপনার ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউট হবে ও এমপ্লয়ার এবং সিবি এর মধ্যে। বাকি যদি এরা যদি কোনো ডিসপিউট রেজ না করে তাহলে বুঝতে হবে যে ওখানে কোনো ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউট নাই। তাহলে টু বি এ ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউট an allegation must be submitted from the employer or CBA। যৌথ দর কষাকষি শব্দটা হচ্ছে ইংরেজিতে হচ্ছে কালেকটিভ বার্গেনিং এজেন্ট, অর্থাৎ আপনার শিল্প বিরোধ হিসেবে স্বীকৃতি পাবে যদি এটা এমপ্লয়ার মালিক পক্ষ থেকে এটা রেইজ হয়, অথবা সিবিএ থেকে। সিবিএ যৌথ দর কষাকষি প্রতিনিধি, সিবিএ থেকে, আনলেস এটা ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউট হিসেবে স্বীকৃতি পাবে না। ঠিক আছে, 209 শেষ। 210-এ আমরা এবার ডিসপিউট রেজলিউশন নিষ্পত্তির দিকে প্রথমে যাব। যদি দুটো প্রতিষ্ঠান দেখতে পাচ্ছে যে ওখানে একটা ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউট হওয়ার সম্ভাবনা আছে, তখন এক পার্টি আরেক পার্টিকে লিখিতভাবে জানাবে যে এরকম একটা ডিসপিউট হচ্ছে, আমরা বসতে চাই। ঠিক আছে, সিবিএ জানাতে পারে, মালিকও জানাতে পারে, তাইলে আমরা এই বিষয়টা নিয়ে বসতে চাই। ওই ওই ডিসপিউট প্রাপ্তির 15 দিনের মধ্যে প্রাপক অন্য পক্ষের সহিত আলোচনা করে একটা মিটিং করবে, সবার ব্যবস্থা করবে। ওই সবাই যদি ডিসপিউটটা রিজলভ হয়ে যায় তাইলে ওখানে একটা মেমোরেন্ডাম অফ সেটেলমেন্ট সাইন হবে বোথ দি পার্টিস। তাইলে এখানে যেহেতু দি ম্যাটার ইজ রিজলভ, তাহলে মামলা শেষ। ঠিক আছে, এই মামলার শেষ দুয়ে। কিন্তু তিনি আসেন যদি পক্ষগণ আলোচনার পর কোন নিষ্পত্তিতে উপনীত হলে সেটা তো সবাই সাইন করে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং করে গভর্নমেন্টের লেবার ডিরেক্টরেট এবং সালিশ, এখানে সালিশ শব্দটা হচ্ছে কনসিলেটর, এখানে সরকার
তার গেজেটের দ্বারা বিভিন্ন এলাকায় কিছু সালিসদার মানে কনসিলেটর নিয়োগ দেয়, কনসিলেটর নিকট প্রেরণ করে দেয় যে এরকম একটা ম্যাটার সৃষ্টি হয়েছিল, আমরা পরস্পর দুপক্ষ মিশে একটা সমঝোতার মাধ্যমে ঐক্যমত্যে ম্যাটারটা রিজলভ করছি, এই বিষয়টি আপনাকে অবগতির জন্য প্রেরণ করলাম। এটা সরকারের যে লেবার ডিরেক্টর ওনাকে জানাই রাখবেন, যেহেতু আপনার অঞ্চলের যিনি ডিরেক্টর বা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ওনার অফিসকে একটা কপি দিয়ে দেবেন। আর সলিসিটর যিনি ওই এলাকার জন্য সালিসদার হিসেবে সরকারের প্রজ্ঞাপন দ্বারা নিয়োজিত, তাকে আপনি জানাই রাখবেন। 4, উপধারা 1-এর অধীনে প্রেরিত কোন পত্রের প্রাপক অন্য পক্ষের সহিত সবার ব্যবস্থা করিতে ব্যর্থ হয়। আপনি যে প্রথম যে চিঠিটা দিছেন সেই চিঠিটা পর সভা করতে ব্যর্থ হন, তাহলে অন্য পক্ষগণ আলোচনার মাধ্যমে বিষয়ের উপর নিষ্পত্তিতে উপনীত হবে। পক্ষদের একটি লিখিত নিষ্পত্তি করবে, মেমোরান্ডাম অফ সেটেলমেন্ট। কিন্তু যখন সেটেলমেন্ট হবে না তাহলে কি কি করতে হবে? ব্যর্থ হলে এটা 1 মাসের মধ্যে তার এলাকায় যে কনসিলেটর আছে তাকে জানাবেন। তিনি এই কনসিলেটরটা ওই পত্র পাওয়া থেকে 15 দিনের মধ্যে উভয় পক্ষকে বসার জন্য দাওয়াত দিবেন। ঠিক আছে, কনসিলেটর উভয় পক্ষকে বসার জন্য দাওয়াত দিবেন। ওখানে 5-এ বলা আছে সরকার বিভিন্ন এলাকার জন্য তার গেজেট দ্বারা বিভিন্ন অঞ্চল ভিত্তিক কনসিলেটর নিয়োগ দেন। ঠিক আছে, ওই যেই উক্তরূপ অনুরোধপত্র প্রাপ্তির 10 দিনের মধ্যে কনসিলেটর তার সালিসি কার্যক্রম, এখানে লেবার অ্যাক্টে সালিসি কার্যক্রম হচ্ছে কনসিলিয়েশন। আর আমাদের অন্য আরেকটা আইন আছে আরবিট্রেশনকে মানে সালিসি কার্যক্রম বলে, কিন্তু সেই সালিসি আইনটা এখানে এখানে হচ্ছে মধ্যস্থতাকারী, এই জন্য এখানে একটা ডিসপিউট আছে। আমরা সামনে গেলে আরবিট্রেশনটা পাবো, হ্যাঁ। আর এখানে হচ্ছে আরবিট্রেশন মানে মধ্যস্থতাকারী। আবার সরকারের আমাদের দেশের সিভিল প্রসিডিওরে আরবিট্রেশন মানে সালিসদার। তো এই জন্য এখানে একটা কনফিউশন হইতে পারে, আমরা সামনে যাই এটা পরিষ্কার করে দিব। উপরোক্ত অনুরোধপ্রাপ্ত হইবার 10 দিনের ভিতরে সালিসদার তার সালিসি কার্যক্রম শুরু করবেন, বিরোধ নিষ্পত্তি উভয়পক্ষে সভা আহ্বান করবেন। বিরোধের পক্ষগণ স্বয়ং অথবা তাদের রিপ্রেজেন্টেটিভের মাধ্যমে উভয়ের মধ্যে পালনীয় চুক্তি সম্পাদন করতে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির মাধ্যমে সালিসের নিকট নির্ধারিত তারিখে ও সময় হাজির হবে। কথাটা আমাদের দেশের আইনের ভাষাগুলো সাধু ভাষা, এগুলি পড়তে গেলে আরো জটিল হয়। অর্থাৎ যেই পক্ষগণের যে সেটেলমেন্ট সেখানে মালিক স্বয়ং অথবা তার রিপ্রেজেন্টেটিভ অথবা সিবিএ স্বয়ং অথবা তাদের রিপ্রেজেন্টেটিভ যেই তারিখ যেখানে নোটিশ দিবেন যে আপনারা অত তারিখে অতটার সময় এই বিষয়ে একটা সভা হবে, উক্ত সভায় হাজির হবে, তো আপনারা সেখানে নোটিশের ভিত্তিতে নির্ধারিত সময় নির্দেশীয় তারিখে বোথ পার্টি বিরোধী পক্ষ অর্থাৎ মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষ দুই পক্ষই ওখানে উপস্থিত হবেন। ঠিক আছে, যদি বিরোধ নিষ্পত্তি হয় এ সংক্রান্ত একটি রিপোর্ট সরকারের কাছে কনসিলেটর দিয়ে দিবেন। ঠিক আছে, নিষ্পত্তি হলে তো ভালো, নিষ্পত্তি হলে ভালো। আমাদের কাজ হচ্ছে নিষ্পত্তি, আমাদের সমস্যা নিষ্পত্তি হয়ে গেলে স্যাটার ম্যাটার ডিজলভ, ওখানেই পুলিশ। কিন্তু যখন নিষ্পত্তি হলো না তখনই আস্তে আস্তে সামনের দিকে যাবে। ঠিক আছে, যদি নিষ্পত্তি হয়ে গেলে উনি একটা ওই যে ম্যাটার অফ সেটেলমেন্টের মতো একটা রিপোর্ট সরকারের কাছে লেবার ডিরেক্টর তার সব প্রতিনিধি জানাই দেবেন, ওই একই রকম যে আমার মাধ্যমে ওরা আমার দাওয়াতে আসছে এবং বিষয়টা নিষ্পত্তি হয়ে গেছে। নিষ্পত্তি ম্যাটার অফ সেটেলমেন্ট করে সবাইকে জানাই দেবে। কিন্তু নিষ্পত্তি ওই কনসিলের সালিসদারের সালিশও এখানে নিষ্পত্তি হয় নাই, তাহলে কি হবে? এখন সালিসদার তো নিজে ব্যর্থ হয়েছে, সে এখন উভয় পক্ষকে একটা আরবিট্রেটর মানে মধ্যস্থতাকারীকে মানার জন্য সে চাপ দিবে। চাপ দিবে মানে সে দাওয়াত দিবে যে আমরা উভয় পক্ষ
একজন কমন মধ্যস্থতাকারী টিকিট প্রেরণ করার জন্য রাজি করানোর চেষ্টা করবে। কারণ এখানে কোনো সাধারণত আরবিট্রেটরের কাছে যাওয়ার ক্ষেত্রে কেউ রাজি হয় না। রাজি হয় না কেন? আরবিট্রেটর যেই রায়টা দিবে তাকে বলে অ্যাওয়ার্ড বা রোয়েদাদ। এই অ্যাওয়ার্ডটা আবার সবাইকে মানার একটা কম্পালশন আছে, এই জন্য মালিক পক্ষ বা শ্রমিক পক্ষ কেউ আরবিট্রেটরের কাছে যায় না, যাইতে রাজি হয় না। যদি পক্ষগণ, এই দেখেন, যদি পক্ষগণ 11, যদি পক্ষগণ বিরোধটি নিষ্পত্তির জন্য মধ্যস্থতার নিকট প্রেরণে রাজি না হন, তাহলে কি হবে? তাহলে সালিসি কার্যক্রম ব্যর্থ হলো। তাহলে এই 3 দিনের মধ্যে এই সালিসদার একটা প্রত্যয়ন বিদ্যে যে আমার কাছে একটা সালিস আসছিল, সালিসের কার্যক্রম ব্যর্থ হয়েছে, এই মর্মে একটা প্রত্যয়ন পত্র দিবে, একটা সার্টিফিকেট দিবে যে আমরা সালিসটা ব্যর্থ হয়েছি। কারণ এই প্রত্যয়ন পত্রটা পাইলে সে কি হবে? সে 2 পার্টি লেবার কোর্টে যাইতে পারে। এখন আমরা সালিস ব্যর্থ হয়েছে, আরবিট্রেটরের কাছে যাওয়া হয় নাই, এখন আমরা ওখানে, এবার হচ্ছে আরবিট্রেটর যদি, এবার 2 পার্টি আরবিট্রেটর মানতে রাজি, মধ্যস্থতাকারী রাজি হলো, মনে করেন একটা কেসে সে রাজি হয়ে গেল, তাইলে যদি পক্ষগণ বিরোধটি নিষ্পত্তির জন্য মধ্যস্থতাকারী রাজি হন, তাহলে স্বীকৃত মধ্যস্থতাকারী সরকারের একটা তালিকা আছে, সেখান থেকে একজন অথবা বাইরের যে উভয় পক্ষ রাজি হয় এমন একটা লোককে আরবিট্রেটর নিয়োগ করা যাবে। ঠিক আছে? আরবিট্রেটরের একটা তালিকা আছে, সেখান থেকেও নেওয়া যাবে, অথবা তালিকার বাইরেও যে কোনো লোককে মধ্যস্থতাকারী হিসেবে, উভয় পক্ষ কিন্তু অ্যাগ্রিড হতে হবে, মিউচুয়ালি অ্যাগ্রিড বোথ দি পার্টিস to select an arbitrator to resolve the industrial dispute arise from their part. ঠিক আছে? যদি পক্ষগণ রাজি হন, তাহলে আরবিট্রেটর তার 30 দিন অথবা একটা বর্ধিত সময়ের মধ্যে সে তার উভয় পক্ষের শুনানি শুনে সে একটা অ্যাওয়ার্ড প্রদান দেবে। এই অ্যাওয়ার্ডটার বিরুদ্ধে অ্যাপিল করা যাবে না। তো এই যে অ্যাপিল করা যাবে না, এই কারণে যেখানে মালিকরা যদি তারা তাদের ত্রুটি জানে বা সিবিএরা জানে, তারা ফোর্স করে এই বেতন বৃদ্ধির আবেদন করতেছে, বা কোম্পানির সামর্থ্য নাই কিন্তু তারা জোর করে বেতন বৃদ্ধির মতো একটা ঘটনাকে চাপ দিতেছে, কিন্তু তাদের অর্গানাইজেশনের ফিনান্সিয়াল ক্যাপাসিটি নাই হায়ার পে দেওয়ার জন্য, তখন ওই সিবিএরা ওখানে যাবেন। গেল, কিন্তু যদি যায়, আরবিট্রেটরকে যদি তারা অ্যাকসেপ্ট করে, এবং অ্যাকসেপ্ট করলে আরবিট্রেটর যে রোয়েদাদ বা অ্যাওয়ার্ড দিবে সেটার সেটা মানতে সকল পক্ষ বাধ্য, এবং যার বিরুদ্ধে অ্যাপিল করা যাবে। ঠিক আছে? আর আরবিট্রেটর যিনি, তিনি সরকারের কাছে জানাই দিবেন যে এই কাজটা এইভাবে সম্পন্ন হয়েছে। আবার যে কোনো প্রক্রিয়ায় এইরকম ডিসপিউট চলাকালীন সময় ডাইরেক্টর জেনারেল তার নিজস্ব ক্ষমতা বলে সে নিজেই এই দায়িত্ব মাথায় নিতে পারে, অথবা সে একজন লোককে নিয়োগ অন্যের কাছে পাঠাতে পারে। আর এই প্রক্রিয়া যে কোনো পর্যায়ে এক আরবিট্রেটর থেকে আরেক আরবিট্রেটর, অথবা কনসিলিয়েটর থেকে আরেক কনসিলিয়েটরের নিকট সে ওই যে আমাদের দেশের কোর্টের মতো এক জায়গা থেকে আরেক জায়গায় উনি এই ম্যাটারটা হস্তান্তর করতে পারবে। ঠিক আছে? ওই যে একটু আগে আরবিট্রেটর যে ওয়েদার দিছে সেটা 2 বছর ভ্যালিড থাকবে, 2 বছর পর্যন্ত ভ্যালিড থাকবে। ঠিক আছে? এবার আমরা 19-এ হচ্ছে মালিকদেরও অ্যাসোসিয়েশন থাকে, যেমন বিজিএমইএ, এরকম মালিকদের অ্যাসোসিয়েশনের সাথেও সিবিএ দের শ্রমিকদের ফেডারেশন আছে। শ্রমিকদের ফেডারেশন এবং মালিকদের ফেডারেশনের মাধ্যমে যদি কোনো ডিসপিউট, ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউট সেটেলমেন্ট হয়, তখন তার আন্ডারের যে বিভিন্ন ফ্যাক্টরি গুলা, যেমন বিজিএম এর আন্ডারের ফ্যাক্টরি গুলা সবাই মানতে পালনীয় হবে। এটাই 19-এর ক্লজে বলা আছে। জিনিসটার সম্বন্ধে আমরা একটু বোঝার চেষ্টা করি। ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউট হবে ওই জিনিসটাই, যেই জিনিসটা মালিক পক্ষ অথবা সিবিএরা রেজ করবে। তাইলে অন্যরা যদি
রেজ করে সেটা অন্য কোনো পক্ষ ওই রেজ করলে ওটা ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউট হবে না। কোনো ডিসপিউট হলে এক পক্ষ আরেক পক্ষকে লিখিতভাবে জানাবে, একটা মিটিং হবে, সেই মিটিং এ ম্যাটার যদি সলভ হয় সেই সলভের ম্যাটার অফ সেটেলমেন্ট সব সরকার মরকার সবাইকে জানাই দিবে। আর সেটেলমেন্ট না হলে এটা কনসিলিয়েটরের কাছে যাবে, কনসিলিয়েটর ওটা পাওয়ার ওটা পাওয়ার 10 দিনের মধ্যে আবার দুই পক্ষকে ডাকবে, ডাকি সে চেষ্টা করবে, সে যদি চেষ্টা না করে, সে যদি ব্যর্থ হয়, সে 3 দিনের মধ্যে ব্যর্থতার সার্টিফিকেট দিবে, সে আরেক লাইনে সে আরবিট্রেটর মধ্যস্থতা নিয়োগ করে চেষ্টা করবে। মধ্যস্থতা নিয়োগকারী যদি রাজি হয় সেখানে দুই পার্টিকে বসায়, যদি সেটা অ্যাগ্রিড হয়, সে অ্যাগ্রিড হলে সে অ্যাগ্রিড লেটার অফ সেটেলমেন্ট অ্যাগ্রিড ম্যাটারে আরবিট্রেটর তার অ্যাওয়ার্ড দিবে, রোয়েদাদ দিবে, যে রোয়েদাদ 2 বছর পর্যন্ত বলবৎ থাকবে এবং আরবিট্রেটরের যেই রোয়েদাদ তার বিরুদ্ধে অ্যাপিল চলবে না। আর এই প্রক্রিয়াগুলা কোনো ইন্ডাস্ট্রিয়াল রিপোর্ট মালিকদের ফেডারেশন এবং শ্রমিকদের ফেডারেশনের মধ্যে যদি কেন্দ্রীয়ভাবে কোনো ম্যাটার ডিজলভ হয়, তখন ওই মালিক এবং শ্রমিক পক্ষ ইউনিট লেভেলের মালিক এবং শ্রমিক পক্ষ সেটা পালন করবে। এই হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউট সেটেলমেন্টের প্রসেস। আর যখন কনসিলিয়েটর আরবিট্রেশনও নিয়োগ করতে পারে না, পুরা মামলা ব্যর্থ, 3 দিনের মধ্যে একটা প্রত্যয়ন পত্র দিবে, তখন যে কোনো পক্ষ লেবার কোর্টে যাইয়ে তার ফর্ম পূরণ করে লেবার কোর্টে নালিশ দিতে পারে এবং সেটা মামলা হিসেবে লেবার কোর্টে চলবে। ঠিক আছে? লেবার কোর্ট, লেবার কোর্টের মামলায় লেবার কোর্টের একজন চেয়ারম্যান থাকে, সে আর 2জন সদস্য থাকে। তেনারা লেবার কোর্টে হিয়ারিং এর মাধ্যমে এই ডিসপিউট গুলা শুনে এবং লেবার কোর্টে যে পক্ষকে ডাকে কোনো অপরাধ, ক্রাইম, বেতন জাতীয় অপরাধ, তারপরে ওই যে ইনজুরি জাতীয় ক্লেম, এগুলির বাইরে বাকি অনেকগুলা ক্ষেত্রে যখন থেফট, প্রতিষ্ঠানের থেফট, চুরি টুরি, অনেক সম্পদ নষ্ট, এগুলি ক্রিমিনাল অফেন্স হলে সেটা আমাদের দেশের যে সিআরপিসির মতেই সাক্ষ্য আইনের দ্বারা সাক্ষী এবং অ্যাকিউজডের সামনেই সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া করবে। সেটা সিআরপিসি তে যেভাবে রেকর্ড নেওয়া হয়, সাক্ষ্য নেওয়া হয় এবং এভিডেন্স অ্যাক্টের আইনে সেই সাক্ষ্যটা ওখানকার চেয়ারম্যান মেম্বাররা অর্থাৎ কোর্ট ওই রেকর্ডটা আমাদের দেশের কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর পদ্ধতি রেকর্ড করে শুনানির মাধ্যমে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়ে তাদের জাজমেন্ট দিব। সেই জাজমেন্টে যদি কোনো পক্ষ আবার সংক্ষুব্ধ হয়, তারা লেবার অ্যাক্টের 218 ধরেন লেবার ট্রাইব্যুনালে সেখানে মামলা সেখানে এটা অ্যাপিল করবে। এটাকে লেবার অ্যাপিলেট ট্রাইব্যুনাল বলে, বুঝছেন? সেই ট্রাইব্যুনালের আবার বিচারপতি যারা থাকে, অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে চেয়ারম্যান মেম্বারের একটা বেঞ্চ গঠন করা হয়। সেখানে মানে রিপোর্টিং বেঞ্চ জিনিসগুলো আমি বলে দিচ্ছি আর কি। রিপোর্টিং বেঞ্চ থেকে অন্যান্য বেঞ্চে যায় এবং সেখানেও এরকম ওই আগের জাজমেন্টের সার্টিফিকেট কপি দিয়ে অ্যাপিল করতে হয়। সেখানে শুনানি হওয়ার পরে সেখানে ফাইনাল জাজমেন্ট দেওয়া হয়। সেখানে যদি সাজা হয়, সেই সাজার বিরুদ্ধে, মনে করেন একজনের 2 বছর কারাদণ্ড হয়েছে, সাজার বিরুদ্ধেই কেবল হাইকোর্টে অ্যাপিল করা হবে। আর অন্য পার্ট গুলা ওটাই ফাইনাল। যেমন আপনাকে যদি 50,000 টাকা জরিমানা করে, সে জরিমানা দিতে হবে, আপনাকে আর বিকল্প নেই, আপনার আর কোনো অথরিটি নেই। শুধু সাজা, ক্রিমিনাল অফেন্স বা 2 বছরের সাজাটা দেওয়া হলে সেই সাজার বিরুদ্ধে আপনি হাইকোর্ট ডিভিশনে সাজা মকুবের অ্যাপিল করতে পারেন। এই হচ্ছে আমি যেটা বললাম, ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউট অ্যারাইজ হলো, ডিসপিউট সেটেলমেন্ট হলো, ডিসপিউট লেবার কোর্টে সেটেলমেন্ট হলো না, ট্রাইব্যুনালে গেল, ট্রাইব্যুনাল সাজা দিল, হাইকোর্ট বিভাগে গিয়ে সেখানে সাজা মকুব অথবা কনভিক্টেড হয়ে সে সাজা ভোগ করবে। দিস ইজ দি প্রসেস অফ এ লেবার কোর্ট ট্রাইব্যুনাল, এই আর কি। এবার আপনাদের জন্য কোশ্চেন সেশন, আপনারা এবার কোশ্চেন করতে পারেন। আমার পালা শেষ, এবার আপনারা কোশ্চেন করতে পারেন।
ঠিক আছে, এবার আপনারা কোশ্চেন করতে পারেন। এই এই জাতীয় বিষয়ে যদি কারোর কোনো জানার থাকে আপনারা কোশ্চেন করতে পারেন। কোশ্চেন করতে পারেন যে কোনো বিষয়ে, এর কম্পেনসেশন, বেনিফিট, পেরোলের যেসব সেটেলমেন্ট, লেবার অ্যাক্ট। তবে আপনারা কোর্টের বিষয়টা প্রয়োজনে কোশ্চেন করেন, কারণ এই বিষয়টা সেটেলমেন্টের পদ্ধতিটা অনেক সময় আমাদের অনেক লোক এটা দক্ষতার সাথে হ্যান্ডেল করে না, এই আর কি। লেবার অ্যাক্টের কোর্ট স্যার, আমার কাছারি একটা কোশ্চেন এগুলো আছে। সব। বলেন বলেন, একটা না, আপনি আমাদের কোশ্চেন করেন, সমস্যা নেই। স্যার, আমি মাহবুব হুম, বলছি। স্যার, এখানে ওই যে কম্পেনসেশনের জন্য একটা কথা বলছে যে 2 লাখ টাকা বলেন। কোনো একটা এমপ্লয়ি মৃত্যুবরণ করলে 2 লাখ টাকা সে লেবার কোর্টের মাধ্যমে নিতে হবে। তো এখন ওই লোকটা তো মারাই গেল, উনি লেবার কোর্টের ওটা মাধ্যমে কিভাবে মরে নিবে? গেলে নাকি তার মানে কোনো অ্যাক্সিডেন্টে, নমিনি নিবে? হ্যাঁ নমিনি নিবে, নমিনি নিবে, ঠিকই আছে, কারণ উনি তো মরে গেছে, উনি মরে পাবেন। গেছে যে। এটা হ্যাঁ আমার উনি কাছে মরে, মনে হয় একটু ওনার difficult। ওনার ওনার যে নমিনি ডিক্লারেশন ফর্ম আছে না, হুম, সেখানে নমিনি, ওই যে লেবার কোর্টের একটা ফর্ম আছে, সেই ফর্মে সে ওখানে হুম। আবেদন করবে। আবেদন পাওয়ার পর কোর্ট তার এমপ্লয়ারকে পাঠাই দিবে, এখান থেকে একটা প্রতিবেদন যাবে। প্রতিবেদনে যদি এমপ্লয়ার বলে হ্যাঁ হ্যাঁ, তার অ্যাক্সিডেন্টাল ডেথ ঠিক আছে, সে ক্ষতিপূরণ পাওয়ার মতো, তাহলে ওই যে মালিক কি করবে, ওই 2 লাখ টাকা চালানের মাধ্যমে কোর্টে জমা দেবে, আর কোর্ট থেকে ওই টাকাটা ওই আবার নতুন চালান করে এই নমিনিকে পেমেন্ট করে দিবে। এই পদ্ধতিটা আমাদের লেবার অ্যাক্টে একটু কঠিন জিনিস, কারণ মানুষ সাধারণত কোর্টে যাইতে চায় না। অনেক ক্ষেত্রে দেখা যায় যদি মালিক নিজে টাকা দিয়ে দেয়, টাকা নেয়ার পরে আবার ওই লোক কোর্টে কোর্টে যাই জানাই দেয় যে আমি আমার ক্ষতিপূরণ দেয়, তখন এটাকে সে কোর্ট কিন্তু ওই আবারও 2 লাখ টাকা দিতে বলবো, যে আপনাকে তো ডাইরেক্ট দেওয়ার জন্য বলা হয়নি, আপনি এটা কোর্টে জমা দিন। অ্যাক্সিডেন্টাল ডেথ মাস্ট বি সেটেলড থ্রু দি লেবার কোর্ট, এটা হচ্ছে আমাদের দেশের আইন পদ্ধতি, এই আর কি। আবার এখান থেকে মালিক যদি আবার বলে যে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, মারা যাইতে এর গাড়ি ভাড়া দিতে হচ্ছে এত টাকা, তার ওই যে দাফন কাফন বাবদ আরো এত টাকা, সেটা আবার মালিক ওই 2 লাখ টাকা ডিডাকশন করবে, বুঝতে পারছেন? তো আমাদের এই এই স্যার, এটা হচ্ছে, তাহলে অ্যাক্সিডেন্টাল কেসে কোনো একটা এমপ্লয়ি মৃত্যুবরণ করলে তার কম্পেনসেশনটা ওই যে ইয়ার মাধ্যমে, লেবার কোর্টের মাধ্যমে দিতে হবে। হ্যাঁ অ্যাক্সিডেন্টের মানে ও, অ্যাক্সিডেন্টের পরে হ্যাঁ, এটা আমি যদি হচ্ছে সরাসরি law। আমি যদি জি স্যার, আমি যদি সরাসরি উনাকে দিয়ে থাকি, উনি যদি লেবার কোর্টে ক্লেম করে, সেটা আমাকে আবার দিতে হবে। আবারও দিতে হবে, এই আর কি। তো এখন মালিক তো জানে, ও, এটা মানে এটা এই তো জানতাম এই না। হ্যাঁ ও, এই লোক তো আবারও ওখানে ক্লেম করবে, সেই জন্য ডাইরেক্ট পেমেন্ট করবে, বুঝতে ও, পারছেন? তো লেবার লটা তো ভালো মতো জানলে দেখি আমরাও আটকে যাবো, আবার এরাও বিভিন্ন জায়গায় ইয়ে হবে। এদের আবার উপদেষ্টা করবে, "ওই টাকা তো পাইছিস, এবার ওখানে দিলে আবার পাব", এই আর কি। আমাদের তো সক্রেটিস প্লেটের অভাব নাই, বুঝতে পারছেন না? সব হ্যাঁ, অফিস হ্যাঁ। আদালতের লোকজন আছে না। আমরা তো অ্যাক্সিডেন্টাল কেসে এরকম অনেকগুলো স্যার যে ওদারকে দিয়ে দিই আর কি। এরকম নমিনি যেমন আমাদের কিছুদিন আগে 5 লাখ টাকা একটা নমিনি পাইছে। এটা হচ্ছে, আপনাকে আমি বলি, আপনি দিতে পারবেন যদি আপনার একটা স্বতন্ত্র সার্ভিস টুল এবং ওই ওই যে লেবার ডাইরেক্টর থেকে পাশ করে দেন, তখন আপনি লেবার অ্যাক্টে চলবেন না, আপনি নিজস্ব সার্ভিস টুল দিয়ে চলেন, সার্ভিস বুঝতে রুল, পারছেন না? ওই হ্যাঁ, ওই সার্ভিস রুলটা পাস করতে হলে কি লাগে স্যার? ওইখানে কি টাকা লেবার ওঠে? ডাইরেক্টরের থেকে পাশ করে অ্যাপ্রুভ করে নিতে হয় উনার। উনি দেখবে যে উনি দেখবে যে ওনার আইনের চেয়েও কোনোটায় কম দিছে কিনা বেটার। কোনো ফ্যাসিলিটিস। যদি ওনার আইনের থেকে কোনোটা কম কম না দেয়, উনি ওটা অ্যাপ্রুভাল দিয়ে দিবেন, বুঝছি, বুঝতে ওইটাকে মনে পারছেন? হয় সার্ভিস ম্যানুয়াল বলে, এরকম কোনো একটা সার্ভিস রুলই বলে, সার্ভিস রুল। আপনি একটা সার্ভিস রুল। সার্ভিস রুল ড্রাফট করে ওদের কাছে দিলে ওরা 2-3 মাসের মধ্যে বেটিং করে আপনাকে অনুমোদন দিয়ে দেয়, তখন আর আপনার এইসব হাঙ্গামা নাই, আপনি আপনার নিজস্ব সার্ভিস রুলে চলবেন। এবং অধিকাংশ ও, সংস্থা এইভাবেই করে, বুঝতে পারছেন না? আপনি একটা বুঝতে সার্ভিস পারছি। রুল বানায়া আপনি কন্ডিশন দিয়ে ওদের থেকে আপনাদের, ওরা দেখবে যে লেবার অ্যাক্টের যেই বেনিফিটটা পায় সেটার চেয়ে আপনি কোনোটাই কম দিচ্ছেন না, কম দিলে ওটা বলবে যে এইটাকে আপনি লেবার কোর্টের লেবার অ্যাক্টের সমান করেন, বুঝতে পারছেন? অন্যতম সমান করেন, বেশি দিলে আপনার কোনো অসুবিধা নেই, কিন্তু ওটার থেকে কোনো ফ্যাসিলিটিস কম দিতে পারবে। এই জন্য সবাই স্বতন্ত্র সার্ভিস রুল পাস করায়।
আচ্ছা স্যার, এখানে আর একটা কোশ্চেন আছে আমার, সেটা হচ্ছে বলেন। কোন একটা এমপ্লয়ি যদি ডিসমিস হয়, মানে ডিসমিসাল হয়, বলছে 15 দিনের নোটিশ দিতে আর কি। এখন এ বলছে অ্যাকসেপ্ট থ্রিফটি অর ফাইটিং, যদি থ্রিফটি অর ফাইটিং হয় তখন কি করা? এটা কি ইনস্ট্যান্ট স্যাক করা যাবে, মানে ইনস্ট্যান্ট ডিসমিসাল? ডিসমিসাল তো হচ্ছে আপনার মনে করেন আপনি যদি নোটিশ না দেন তাহলে আপনি ওই পরিমাণ যেই পরিমাণ নোটিশ বেরোয় সে পরিমাণ টাকা দিয়ে দেন, তাহলে ইনস্ট্যান্ট হয়ে গেল, আদালত কোনো সমস্যা হবে না। বুঝতে 15 পারছেন না? ডেজে মানে যাবে ডিসমিসাল হলে? আপনি ইনস্ট্যান্টলি করে দিলেন, কিন্তু যেই যেই কয়দিনের জন্য নোটিশের দরকার সেই পরিমাণ কম্পেনসেশন দিয়ে দিলে তো আর আপনার ক্লেম নেই। এখানে নোটিশ আর পে, বুঝতে পারছেন না? জি স্যার। ঠিক আছে। আর ডিসমিস হলে তো তিনি কোনো গ্র্যাচুইটির পোর্শনটা পাবেন না। গ্র্যাচুইটি জিরো হবে, গ্র্যাচুইটি জিরো হয়ে যাবে, Gratuity প্রভিডেন্ট ফান্ডে তার ওন কন্ট্রিবিউশন হবে, আর আদার যে যে বেতন টেতন 15-20 দিন যা করছে ওগুলি পাবে, এই আর কি। অর্থাৎ তার রিয়েল মজুরি যেগুলি পাবে, অফিসের পার্টটা ক্লোজ হয়ে যাবে, যেহেতু সে ডিসমিসড হয়েছে, এবং ডিসমিস সাধারণত ক্রাইমের এগেনিস্টেই হয় আর কি। ঠিক আছে, তারপর আর 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 স্যার আপনি আর হ্যাঁ বলেন। চেঞ্জটা যদি হয়, হ্যাঁ, তখন কোনটা ক্লজটা আসলে মানে কি হবে, মানে কোনটা জাস্ট হচ্ছে কোনটা dismiss, এই ক্লজের মধ্যেই পড়বে আপনার ওটা তখন, মানে ছাঁটাই অথবা হচ্ছে গিয়ে টার্মিনেশন এগুলোর মধ্যে পড়বে না? কোনটা কোনটা বলেন, কোনটা জানি মানে একজন কোশ্চেনটার প্রথম এমপ্লয়ি, পার্ট। একটা সিনারিও বলি, একজন এমপ্লয়ি হচ্ছে 8 বছর ধরে চাকরি করছে। এখন তার কিছু ক্রাইম ধরা পড়েছে, ক্রাইম গুলো কি তার হচ্ছে ফল্টের কারণে হ্যাম্পার হচ্ছে। এখন ওখানে ইমিডিয়েট আরেকজনকে রিপ্লেস করতে হবে, আমাদের নোটিশ দেওয়ার সুযোগ নাই। নোটিশ দিলে আমার ওই 2 মাসই ওই কাজের হ্যাম্পার হবে, সেক্ষেত্রে আমি কোন প্রসিডিওরে যাব স্যার? আপনি আপনি তো তাকে ডিসমিসালের একটা প্রসেস আছে, শ্রম আইনের 23 দ্বারা আপনি একটা ইনভেস্টিগেশন দিতে হবে। তো আপনি যদি খুব হেভি ক্রাইম হয়, তা আপনি তদন্ত কমিটি বলবেন যে 24 ঘন্টার ভিতরে রিপোর্ট দাখিল করবে। সেই রিপোর্টের মধ্যে যে যদি সে তার গিলটি পাওয়া যায়, তখন আপনি ইমিডিয়েটলি ডিসমিস করবেন, কিন্তু আপনি তদন্ত রিপোর্ট ছাড়া আপনি তো ডিসমিসাল করতে পারবেন না, বুঝতে পারছেন না? আপনি একটা হ্যাঁ, তদন্ত করে অবশ্যই। আর যেহেতু সে স্যার লং টাইম তদন্ত, করবে, সরি স্যার, কিন্তু মানে সে আপনি যেহেতু আছে, তাহলে বলি, সে কি এখন কোনো আপনি বেনিফিট তদন্ত পাবে করছেন, ঠিক আছে আমি বলতেছি, হ্যাঁ ক্রাইম, কিন্তু আপনি তাকে অন্য জায়গায় অ্যাটাচ করেন, উইদাউট ওয়ার্ক থেকে অ্যাটাচ করেন, আপনি এইচআরে অ্যাটাচ করে তাকে ক্লোজ করে নিয়ে আসেন, ঠিক আছে? ক্লোজ করে নিয়ে আসেন, তারপরে ওই ওই তদন্ত দেন, তদন্ত করে রিপোর্ট নিয়ে তাকে ডিসমিস করেন, আর ওখানে নতুন লোক দিয়ে দেন, আর ওখানে থেকে তাকে উইথড্র করে নিয়ে আসেন, এই আর কি। ডিসলোকেশন করে দেন, সে যেহেতু সে ওখানে বসে ক্রাইম করতেছে, আপনি প্রথমে তাকে ক্লোজ করে নিয়ে আসেন বা অন্য অফিসে ট্রান্সফার করে দেন, কিন্তু উইদাউট পোর্টফোলিও রেখে আপনি ওখানে তদন্ত কাজ করেন, সাইমালটেনিয়াসলি দুটো চলবে। দিস ইজ দি প্র্যাকটিস। কারণ আপনি যদি দেখেন সে ওখানে ক্রাইম করে অফিসের আরো লস করতেছে বা অপরাধ করতেছে, তাহলে আপনি তাকে ক্লোজ করে নিয়ে আসেন, সে উইদাউট পোর্টফোলিও হয়ে গেল, ঠিক আছে? তাহলে অন্য এরপরে জায়গায় যে তাকে আমি আপাতত যে আপনার, শিফট করব, হ্যাঁ, হ্যাঁ বলেন। অন্য জায়গায় যদি তাকে পজিশন করি, পরবর্তীতে বাই দিস টাইম আমার হচ্ছে গিয়ে ওই তার ক্রাইমের ওই পোর্টফোলিও গুলো নিয়ে কাজ চলছে, তো এইটা টাইম তদন্ত, পিরিয়ড কত স্যার? 15 ডেজ অর 1 মান্থ পর্যন্ত নিতে পারবো? আপনি ডিসিপ্লিনারি পুরো সেটেলমেন্ট, আপনি যদি চার্জশিট এবং পদ্ধতি, তাহলে সেটা করতে হলে আপনি 60 দিনের ভিতরে শেষ করতে হবে, 60 ডেজ, এটা লং টাইম। আর আপনি যদি এখন 10 আমার দিনের ভিতরে, ক্যাম্পাস স্যার, আমি আমাদের আপনাকে বলি, ম্যানেজিং আপনি যদি 10 দিনের ভিতরে করেন সেটেলমেন্ট, তাইলে তো সমস্যা নেই, আপনাকে তো ম্যাক্সিমাম বলছে 60 দিনের ভিতরে করবে। আপনি স্পিরিট তদন্ত তদন্ত কমিটি বলবে যে 3 কার্য দিবসের ভিতরে তুমি রিপোর্ট দাও, তারপর তাকে চার্জশিট দিলেন, চার্জশিট দিয়ে তাকে 7 দিনের ভিতরে চার্জশিট আনসার করতে বলবেন। তাহলে সে যদি আবার সেরা লোক হয়, সে 7 দিনের পরে, 7 দিনের যায়, 7ম দিনে বলবে যে আমাকে আবার টাইম দেন, তখন আপনি আবারও তাকে 3 দিন বা 5 দিন টাইম দিন। তারপরে সে আবার যদি আরো দুষ্ট হয়, সে আবারও চাইবে যে আমাকে আরো দেন, তখন আবার আপনি 2 দিন দিবেন। এইভাবে করে করে ম্যাক্সিমাম 2 উইকস এর মধ্যে আপনি জবাব না আসলে আপনি একতরফা করতে পারেন, মানে ইউনিলেটারিলি আপনি তাকে ডিসমিস বা অন্যান্য একতরফা, কারণ সে জবাবের জন্য ম্যাক্সিমাম 14 দিনের একটা টাইম ফ্রেম ওয়ার্ক আছে। যদি 14 দিনের মধ্যে সে জবাব না দিতে পারে, তখন আপনি একতরফা করতে পারেন, ঠিক আছে? অলরাইট আর স্যার, কোনো হ্যাঁ, কোশ্চেন আছে? আপনি বুঝতে থ্যাংক ইউ। পারছেন? আপনি আপনার পুরো বিষয়টা আমি সাম আপ করে দিই। আপনার সেই লোক ক্রাইম করলো,
আপনি অ্যাটাচ করে তার বিরুদ্ধে তদন্ত দিলেন, তদন্ত রিপোর্টে সেই গিফটটি আসলো, আপনি তাকে চার্জশিট করে দিলেন, চার্জশিটে আনসার দেওয়ার জন্য তাকে 7 দিনের সময় দিলেন। সে 7ম দিনের মাসায় বলবো যে আমার সময় লাগবে, আপনি আরো 5 দিন দিলেন। তারপরে সে দ্বিতীয়বারও সময় চাইতে পারে, বলছে না আমার আরো সময় লাগবে, তারপরে আবার 3 দিন দিলেন। কিন্তু ম্যাক্সিমাম 14 ডেজ এর মধ্যে সে চার্জশিট আনসার করতে হবে, 14 ডেজ এর মধ্যে। সে যদি 14 ডেজ এর মধ্যে যদি আনসার করে, সে অনুযায়ী গিলটি ফাউন্ড বা জবাব গ্রহণযোগ্য না হলে আপনি আপনি ডিসিপ্লিনারি কমিটি দিয়ে তাকে টার্মিনেট, ডিসমিনেট সব করে ফেলতে পারবেন। কিন্তু যদি সে 14 ডেজ এর মধ্যে আনসার না করে, তাহলে আপনি একতরফা করতে পারেন। ঠিক আছে? তাহলে স্যার টোটাল, আমি বুঝতে পেরেছি স্যার, থ্যাংক ইউ, বাট এই টোটাল প্রসিডিউরটাকে তাহলে কোন সেকশনে ফেলবো স্যার? আমি ডিসমিসাল, রিমুভাল? ম্যাক্সিমাম হচ্ছে ডিসিপ্লিনারি প্রসিডিংটা 60 দিনের ভিতরে শেষ। এটার এখন নাম এটা তো কি স্যার? আপনার বিষয়, আপনি তাকে ডিসমিসাল দিবেন, রিমুভাল দিবেন, টার্মিনেশন দিবেন, বুঝছেন না? আপনি যদি তারে আবার কোম্পানিতে ঢুকাইতে চান, তাহলে টার্মিনেশন দিবেন, কারণ আচ্ছা, না না, টার্মিনেশন তার, কোম্পানিতে আর রাখতে চাই না স্যার। তাহলে ডিসমিসাল দিবেন, ওয়ান ডিসমিস জব। যদি কেউ ডিসমিসড হয়, সে কোম্পানির দরজা তার জন্য চিরদিনের জন্য বন্ধ হয়ে ওকে 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 ওকে, গট ইট স্যার, থ্যাংক ইউ স্যার। যাবে। তারপর স্যার এটা এটা স্যার বলেন, রুলে কতটা আছে স্যার, লতে আছে না? এটা ধারাটা একটু বলবেন স্যার, ধারাটা? কোনটা ডিসমিসাল আর টার্মিনেশনের ডিফারেন্স? না স্যার, এখন যেটা বললেন না যে যদি তার বিরুদ্ধে কোনো এটা হচ্ছে শাস্তিগুলো হচ্ছে ধারা 23-এ আছে, শাস্তি গ্রহণ 23, পদ্ধতি। জি স্যার। ধারা 23 শাস্তি গ্রহণ পদ্ধতি। ঠিক আছে, ধারা 23-এ শাস্তি গ্রহণের পদ্ধতি। আর ওই যে আপনি যদি সার্ভিস রুল পাস করাই নেন, তাইলে ওখানে একটা ডিসিপ্লিনারি চ্যাপ্টার থাকবে আপনার নিজস্ব ওয়েতে, সেইখানে আপনি ওইভাবে ওই যে গ্রেভাল রুটে যেরকম 60 দিন, সেটাকে আপনাকে কনসাইজ করে আপনি আপনার মতো করে নিয়ে আসবেন। সেটা আপনাকে পাস করে নিতে হবে আপনার নিজস্ব সার্ভিস রুল। তখন আর লেবার ল আপনার কোনো ইফেক্টিভ না, আপনার সার্ভিস রুল দ্বারাই আপনার প্রতিষ্ঠান চলবে। আপনি যদি সার্ভিস রুলটা লেবার ডিরেক্ট থেকে পাস করে নেন, স্বতন্ত্র সার্ভিস রুল আপনারটা, তখন আপনার নিয়মেই চলবে। যেখানে স্বতন্ত্র সার্ভিস রুল নাই, সেখানে লেবার ল স্ট্যান্ড করবে। আচ্ছা ঠিক আছে, স্যার, যে বলেন। এমপ্লয়ি হচ্ছে টার্মিনেটেড হলো, সে হুম। কি তার বেনিফিটস গুলো কি পাবে? বিএফ ফান্ড, জিএফ ফান্ড এগুলো কি পাবে সে? যদি ডিসিপ্লিনারির মাধ্যমে টার্মিনেশন, আর একটা টার্মিনেশন আপনার নিজস্ব প্রয়োজনে, আপনি তাকে নোটিশে যে 120 ডেজ এর নোটিশ দিয়ে আপনি তাকে ডিসমিস করছেন, তাহলে তার সার্ভিস সবগুলো সে পাবে, কারণ এটা তো অপরাধ। এটা তো আপনি তাকে টার্মিনেশন করছেন আপনি নিজস্ব প্রয়োজনে। আর ডিসিপ্লিনারি পার্টে যদি টার্মিনেশন করেন, তখন তো যে ওই তার ডিসিপ্লিনারি পার্টে টার্মিনেশন করলে তার অনেকগুলো বেনিফিট ক্লোজ হয়ে যাবে। আপনি যদি টার্মিনেট করেন তার নিজস্ব প্রয়োজনে, অর্গানাইজেশন ডাউনসেন্স, রিটেন্সমেন্টের মতো, তখন সে ইয়ে করবে। আপনার কেস টু কেস, সব কেস দিয়ে তো একই জেনারেট করার সুযোগ নাই। আপনি যদি লোকটা চুরি করছে, কিন্তু বড় চুরি না, মাঝারি চুরি, তখন হয়তো আপনি ডিসমিস না দিয়ে তার টার্মিনেশন করবেন। তখন সেই ক্ষেত্রে তার ফ্যাসিলিটিস আপনি যা দিতে চান না, আপনি দিলে তো আর কেউ মানা করবে না, কেন না? কিন্তু আপনি যদি নিজে টার্মিনেট করে নোটিশ পেরিয়ড দিন, তখন তার যেই যে সার্ভিস গুলা, বেনিফিট গুলা ম্যাচিউর, সেগুলো সে পাবে। আর আপনি ডিসিপ্লিনারি পার্টে যদি দেন, ডিসিপ্লিনারি পার্টে আমি আপনাকে বুঝাইতে পারছি, আপনার পার্টে আপনার সার্ভিস রুলের নোটিশ পেয়ে অন্য পার্টে আপনি দিচ্ছেন, আপনি সব পান। কিন্তু যদি তাকে আপনি ডিসিপ্লিনারি পার্টের কনভিক্ট করে টার্মিনেট করেন, তখন সেক্ষেত্রে তার যে ওই ডিসমিশনের মতেই সুযোগ সুবিধা থাকবে, তবে সে ভবিষ্যতে আপনার প্রয়োজনে সে কাজ করে ফিরে আসতে পারবে। এই একটা রাস্তা। আর নইলে বাকি সবই ডিসমিসের মতেই, ডিসিপ্লিনারি পার্ট। বুঝাইতে পারছি? একটা হচ্ছে আপনার ওন পার্ট। টার্মিনেশন আর আস্ক টু রিজাইন কি একই স্যার? হ্যাঁ, আস্ক টু রিজাইন হচ্ছে আপনি এই তুমি রিজাইন করো, এটা হচ্ছে ফোর্স রিজাইন আর কি, অর্থাৎ অর্গানাইজেশনের মধ্যে অর্গানাইজেশন তাকে রাখবে না, বুঝছেন না? ওকে রিজাইন করতে বলো, এটা বলার অর্থ হচ্ছে আপনি ওকে সব বেনিফিট গুলা দিবেন, কিন্তু কাজে রাখবেন। এটা হচ্ছে নিয়ম, অর্থাৎ হচ্ছে আপনি তার প্রতি কনসিডারেট, তার বেনিফিট যা আছে সব দিয়ে দিবেন। এই জন্য অফিস ডেকে আনে, এইচআর বলে এই তুমি রিজাইন করো, দিস ইজ দি প্রসিডিউর। রিজাইন করা মানে হচ্ছে ওই রেজিগনেশন, এই যে রেজিগনেশনের যত সুবিধা সবই পাবে। এবং আস্ক টু রিজাইন করলে কোম্পানি কি করে,
তার যে নোটিশ পিরিয়ডে যে টাকাটা, আপনি নোটিশ না দিলেও ওই টাকাটা সে হিসাবে ধরে না, কারণ আপনি প্রয়োজনই তো সে রিজাইন। বুঝতে পারছেন না? কোনো জায়গায় যদি রেজিগনেশনের 2 মাসের নোটিশ পিরিয়ড লাগে, তা আপনি যখন বলছেন এই রিজাইন করেন, তখন যদি আবার আপনি 2 মাসের নোটিশ পেপার 2 মাসের বেতন কর্তন করেন, তখন তার জিনিসটা সঠিক হলো না। জি স্যার। হুম। আচ্ছা, স্যার আর কি? প্রিভিয়াস ক্লাসের একটা ম্যাটারনিটি বেনিফিটের ওটা একটা কোশ্চেন করতে পারি? বলেন বলেন বলেন। স্যার লেবার লতে তো বেনিফিটকে প্রায়োরিটি দেওয়া হয়, মানে লেবারের লেবার বেনিফিটে তো কিছু ওটা প্রায়োরিটি দেওয়া হয়। অনলি সন্তান প্রসবের থেকে 8 সপ্তাহ কাজ করানো যাবে না। হ্যাঁ, ওটা জানি স্যার। মানে আরএমজি সেক্টরে কি এমন অডিট ইস্যুর কারণে দেখা যায় যে এমএনসি তে যেটা হয় স্যার, 9 মান্থ পর্যন্ত একজন মহিলা যদি চায় সে সার্ভিসটা দিতে পারে, এগুলো ওইভাবে মেকানিজম করে নেয় এমএনসি তে, যে ঠিক আছে বিফোর মানে ছয় ইয়েতে মাস তো যাওয়ার আগে। 6 মাস তো সে পায় MC তে, ঠিক আছে, আমাদের হ্যাঁ, দেশের ইয়েতে। আর এরপরেও সে চাইলে সেখানে তার ছুটিগুলা ওকে দেয়, এই আর কি, MNC তে কনসিডারে। আবার ওখানে আপনি জানেন কিনা, ওখানে সন্তান প্রসবের যে হসপিটালাইজেশন এক্সপেন্স, এই হ্যাঁ ওটা, বেতন ছাড়াও আলাদা ক্যাশ হ্যাঁ এক্সপেন্স একটা পার্সেন্টেজ দেওয়া হয় স্যার। অনেক জায়গায় অনেক রকমই দেয়। এখন আরএমজি সেক্টরে স্যার এটা কি অডিটে প্রবলেম হবে কিনা স্যার, এটা আমি জানতে চাচ্ছি অডিট সেটা অডিট ধরবে, অডিট ধরবে আরএমজির অডিট, ওই যে স্যাডেক্স ম্যাডেক্স কতগুলো আছে না। জি জি। হ্যাঁ, ওই যে সিওসি, আপনি ওই হচ্ছে আপনি ম্যাটারনিটি লিভ দিছেন কিনা, সন্তান প্রসবের সার্টিফিকেটের পরে সরকারের দেশের লেভেল আপনি 8 সপ্তাহ কাজ করা 8 সপ্তাহ কাজ করান নাই, ওটা দেখবে আর কি। আর ওরা হাজিরা দেখবে যে এর ম্যাটারনিটি গেছে, এই 8 সপ্তাহ সে আর আসে নাই, অর্থাৎ 8 সপ্তাহ আপনি কাজ করান নাই, অর্থাৎ আপনি কমপ্লায়েন্ট, আপনি ম্যাটারনিটি কমপ্লায়েন্ট। আর 8 সপ্তাহের মধ্যে যদি আপনি 7ম সপ্তাহ দেখেন যে ওকে কাজে লাগাইছে এবং সইটই আছে, তখন তো আপনি লেবার কমপ্লায়েন্স হলেন না, ম্যাটারনিটি কমপ্লায়েন্স হলেন, এইচআর কমপ্লায়েন্স হলেন না। ঠিক আছে? ওরা আট সেটা সপ্তাহে জানি স্যার। হ্যাঁ, আমি ওই আবারও সিনারিও বেসড করি। সেফর একজনের মানে উম, কি বলে এটা, সন্তান প্রসবের আগে তার ছুটিতে যাওয়ার ডেট হচ্ছে 23 এপ্রিল। হুম, এখন সে হচ্ছে গিয়ে 8 সপ্তাহ নিল, কিন্তু সন্তান প্রসবের পরে সে বেশি সপ্তাহ ইউজ করলো, মানে ছুটি কাটালো, সন্তান প্রসবের আগে কম ছুটি কাটালো, সেটা কি আপনাকে করা যায়? আপনাকে আপনাকে আমি বলি, এই ম্যাটারনিটি লিভ আপনি মনে রাখবেন, ম্যাটারনিটি লিভ কি একবার মঞ্জুর হলে পুরাটা একসাথে নিতে হবে, এটাকে ভাগ করার কোনো সুযোগ নেই। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তাহলে বুঝতে এটাকে পারছি ভাগ স্যার। করতে পারবেন না। আপনি যেখান থেকে ম্যাটারনিটি মঞ্জুর হচ্ছে সেখান থেকে 8 সপ্তাহ কন্টিনিউয়াস থাকে। এখন ওর যদি ম্যাটারনিটির আগে যদি ওর নিজের দরকার হয়, তখন তার নিজের জমা ছুটির কি করবে আর কি, নিজের ওই ELTL অ্যানুয়াল লিভ অন্যান্য লিভ আচ্ছা আছে না, ক্লিয়ার। সেগুলো। জি কিন্তু ম্যাটারনিটি যখন চালু হয় তখন এটা অবিরাম চলতে থাকবে। জি জি, বুঝতে পারছেন? ওটা ভায়োলেট করা যায় না। এটাকে ডিভিশন করা যাবে না, সেটা জি জি জি। MNC তেও হোক আর গার্মেন্টস হোক, সব জায়গায় একই পদ্ধতি। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে স্যার, যেহেতু লেবার লতে মানে লেবারদের বেনিফিটটাকে প্রায়োরিটি দেওয়া হয়, তো ধরেন একজন আহ উম, মানে কর্মীর আপনার হচ্ছে 1 বছর চাকরি স্থায়িত্বকাল না হলে তো সে ম্যাটারনিটি বেনিফিট পাবে না, ছয় তো মাস ছয় সেক্ষেত্রে মাস 6 মাস ছয় ম্যাটারনিটির ক্ষেত্রে 6 মাস, 6 আচ্ছা মাস 6 মাস। তাহলে হুম। সেক্ষেত্রে ধরেন আপনার 5 মাস সামথিং হলো, 6 মান্থ পূর্ণ হলো না, সেক্ষেত্রে কি ম্যানেজমেন্টের সিদ্ধান্ত অনুযায়ী সেটা যদি ম্যানেজমেন্ট তাকে তখন বেনিফিটটা দেওয়া হয়? ওই যে 6 মাসে যে পরিমাণ ছুটি মঞ্জুর হয় ওরকমই দিবে, অথবা ওই যে LW লিভ উইদাউট পে। কিন্তু যে বেনিফিটের টাকাটা স্যার ওটা? লেবার মানে আপনাকে জানতে হবে, আপনার বেনিফিটের টাকা তুলতে হলে ম্যাটারনিটি লিভ মঞ্জুর করতে হবে, লিভ এন্ড পে সাইমালটেনিয়াসলি চলে। বুঝতে পারছেন ওকে না? ওকে, তাহলে লিভ মঞ্জুর ম্যাটারনিটি হলে যদি টাকাটা আপনি দিতে যদি হয়। ম্যাটারনিটি মঞ্জুর না করেন, তাইলে ম্যাটারনিটির ওই বেতন, ফুল পে বেতন, ওয়েজও দিতে পারবেন। সুতরাং ইউ ওকে। হ্যাভ টু, হ্যাঁ, কারণ আপনি তো, নইলে আপনার তো ওই যে আপনার নিজস্ব যে অডিট আছে, ইন্টারনাল অডিট, সে তো ওই যে হুম, 6 মাস যেহেতু হয় নাই, সে তো এখানে অডিটে আপত্তি। জি জি। আপনার যে ইন্টারনাল ওকে। অডিট আছে না, ইন্টারনাল অডিটই জি তো সে
ধরবে যে এটা তো আপনি মঞ্জুর, এটা তো আপনি ম্যাটারনিটি দিতে পারেন না, তার সার্ভিস 6 মাস হয় নাই। এখন সেটা যদি ম্যানেজিং ডিরেক্টরেরই সিগনেচার থাকে যে সে আলাদা করে হচ্ছে গিয়ে ওখানে প্রায়োরিটি দিয়েছে যে হ্যাঁ এই এমপ্লয়িকে তুমি বেনিফিট দাও, এখানে 5 এটা মান্থ সামথিং। এটা এটা স্পেশাল কেস, স্পেশাল কেসে ওখানে হ্যাঁ ওটা হ্যাঁ, ওটাই বলছি নোটে স্যার। লিখে দিবে যে তার 50 days শর্ট আছে, ফ্রম দি হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড মে ইস্যু হিজ ম্যাটারনিটি লিভ। কারণ মালিক দিতে চাইলে তার সরকার তা নিষেধ করবে না। সেটাই, হ্যাঁ সেটা তো অডিটেও কোনো প্রবলেম আর করবে না স্যার। অডিট তখন বলবে যে এটা এমডি ডেলিগেশন পাওয়ারের মধ্যে হচ্ছে। রাইট রাইট, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। এটা আচ্ছা, এটা স্যার এখানে আমি একটু মালিক কিছু কথা বলতে চাচ্ছিলাম। আচ্ছা স্যার, এখানে আপনি 8 সপ্তাহ বলতেছেন, 8 সপ্তাহ বলতে কি বুঝে চিতেছেন? এটা হচ্ছে বর্তমানে তো সন্তান ইস্যুর পর থেকে। ম্যাটারনিটি লিভ বর্তমানে 120 দিন দেওয়া হয়, তো সেখানে 8 সপ্তাহটা বুঝলাম না রেগুলার আমি এখন আসলে। পাস হয়নি 120 দিন। এখানে একটা প্রস্তাবিত 120 দিন আপনি প্রজ্ঞাপন আসছে, কিন্তু ওইভাবে গ্যাজেট আকারে আসে নাই। আমরা 120 দিনই ছুটি দিচ্ছি বর্তমানে। দিলে ভালো, সমস্যা আর তো নাই। ম্যাটারনিটির যে প্রশ্নগুলো আপু করলেন, সে প্রশ্নগুলো হচ্ছে ইডিডি ডেট হতে 6 মাস যদি হয় তার চাকরির বয়স, তাহলে তাকে আমার বেনিফিট দিতে হবে। এখানে সেটা যদি আমরা তো তাই সেক্ষেত্রে বললাম, হ্যাঁ। সেক্ষেত্রে যদি সে যদি তার 5 মাস সামথিংও হয়, তাহলে সে ছুটি পাবে বিনা বেতনে, যে কয়টা আমরা তার। সেটাও বলছি, আমরা সেটাও হ্যাঁ, বলছি, নিজের ছুটি না থাকলে সেটাও বলছি, লিভ এখন উইদাউট পে হবে। 8 সপ্তাহ ছুটির ব্যাপারটা আপনি কি বলেন, এটা আসলে আমি বুঝলাম না। এটা আর এখন ম্যাটারনিটি পর্যন্ত আইনে তাই বলা আছে, এখন পর্যন্ত আইনে তা বলা আছে, এখন পর্যন্ত যে লেভেল ল আছে সেই লেভেল লতে তা বলা আছে, কিন্তু অন্যান্য জায়গায় সেটা বলা নাই। আপনি যদি সার্ভিস রুল, আপনার নিজস্ব সার্ভিস রুল যদি থাকে, সেখানে আপনার ম্যাটারনিটি চ্যাপ্টার আছে, সেখানে যদি আপনি 8 সপ্তাহ কেন 12 সপ্তাহ, কিন্তু 8 সপ্তাহের নিচে আসতে পারবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের দেশের লেভেল। প্রসূতিকালীন সুবিধা ওই যে আইনের যে ইয়েতে আছে 45 না 46 লেবার অ্যাক্টে, সেখানে। আর এটা বাড়বে, এখন এটা বাড়বে, এটা 8 সপ্তাহ থেকে সামনে বাড়বে। বোঝা আমি গেছে? যতটুকু জানি এটা মনে হয় আগে মনে হয় 120 দিন ছিল আর কি এটা মনে হয় 112 4 দিন মাস। ছিল, 112 দিন। এটা গভর্নমেন্টের এখন 6 মাস, একদম 6 মাস, গভর্নমেন্ট ওটা সরকারি তো গভর্নমেন্ট জব আর অটোনমাসে ছয় কয়টা মাস আছে স্যার? সবই তো এমএনসি বেসরকারি। এমএনসি এমএনসি তেও 6 মাস, মাল্টি ন্যাশনাল কর্পোরেশন গুলো 6 মাস, এই আর কি। আর প্রাইভেট আমাদের জবের দেশে জন্য কি আলাদা কোনো কিছু আছে স্যার, মানে 112 দিন যেটা ছিল? আপনার যেসব নিজস্ব সার্ভিস রুলে চলবে, আর যেখানে লেবার সেখানে লেবার ল অনুযায়ী চলবে, আর আপনার সার্ভিস রুলে যদি থাকে আপনারটা চলবে। আর আপনি আর 8 সপ্তাহের নিচে কেউ আসতে পারবে না, 8 সপ্তাহের উপর দিকে আপনি যাই দেন সেখানে কোনো আপত্তি নেই, কিন্তু 8 সপ্তাহ থেকে কমে আসে 7 সপ্তাহে আপনি আসতে পারবেন না, তাইলে আপনি কমপ্লায়েন্ট হবেন না, লেবার ল ভায়োলেশন, এই আর কি। ঠিক আছে, আপনি তো ল করা হচ্ছে এটা মিনিমাম, যে আপনি এর নিচে আসতে পারবেন না। তো আপনি যদি 9 সপ্তাহ দেন, 10 সপ্তাহ দেন, ওকে, এটা তো মানুষ ইয়ে করবে। আর আপনার জন্য এটা বেঞ্চমার্ক করছে 8 সপ্তাহ। 8 সপ্তাহের নিচে আপনি 7 সপ্তাহ, 9, 10, 1 বা 20 সপ্তাহ করেন না কেন, যেখানে অন্যান্য সংস্থা 46 উইক দেয়, তো সেখানে আপনার তো তা সেখানে আমার কোনো সমস্যা নেই। হুম। তা আমার কাছে মনে হচ্ছে যে এটা মিনিমাম মনে হয়েছিল 112 দিন, এখন সরকার মিনিমামটা মনে হয় 120 দিন করতেছে এটা নিয়ে গ্যাজেট কাজ পাস করার জন্য। করতেছে, লেবার মিনিস্ট্রি কাজ করতেছে, লেবার লয়ের ম্যাটারনিটি পার্ট আছে, লেবার লয়ের যে ন্যূনতম মজুরির পার্ট আছে, তারপরে ওই যে কম্পেনসেশন পাইতে যে লেবার কোর্টে যাইতে হয়, এরকম অনেকগুলা যে অ্যানোমেলি বলে, সেগুলিকে রিপিল করার জন্য সরকার কাজ করতেছে। আর আমার একটা সুবিধা ছিল, আমি আমি 2006 সালে যখন একটা বানাই, তখন আমি বিজিএম এর সাথে যুক্ত ছিলাম, আমি ডেপুটি সেক্রেটারি ছিলাম 2006 সালে বিজিএম তে। তখন লেবার অ্যাক্ট বানায়, এবং এটার সাথে যত বেটিং টেটিং বিভিন্ন জায়গায় কাউন্সিলিং, এটা বিজিএমই এর একটা লেবার উইং আছে, আমি সেখানে ডেপুটি সেক্রেটারি হিসেবে ওদের সাথে সম্পৃক্ত ছিলাম। এই জন্য আমাদের দেশে যে কোনো আইন বানানো, আইন সংশোধন করা, এটা খুব টাফ, কারণ আইনের স্টেক হোল্ডারদের অনেক মতামত, এবং আবার অনেক সময় আইনের এগেইনস্টে অ্যাপিল হয়, স্টে হয়, হাইকোর্ট হয়, এবং
কারোর কোনো সংক্ষুব্ধ পক্ষ সেটাকে স্টে করে দেয়। এখানে অনেক জ্বালাতন আছে। 2006 সালের লেবার অ্যাক্ট করতে বহুদিন লাগছে। এর আগে বাংলাদেশে কলকারখানা আইন, কারখানা আইন, ফ্যাক্টরি আইন, অনেক আইন ছিল। সবগুলো আইনকে এমালগেট করেই 2006 সালে লেবার অ্যাক্ট হয়েছে। সেখানে অনেকগুলো আইনকে একসাথে করে অ্যাকুমুলেট করে এই আইনটা করা হয়েছে, এবং পরবর্তীতে সম্ভবত 2015 সালে লেবার রুলও একটা হয়েছে। আহ, এখন হয়তো লেবার রুল বা লেবার অ্যাক্টের সংশ্লিষ্ট যেসব ধারাতে এমপ্লয়ীদের স্বার্থ কম, মালিকদের স্বার্থ বেশি সংরক্ষণ করা হয়েছে, সেই জায়গায় এখন সেখানে লেবার মিনিস্ট্রি কাজ করতেছে। কিন্তু মালিকদের বাধার কারণে অনেক কিছুই অনেক সময় সাকসেসফুলি হ্যান্ডেল হয় না। বিভিন্ন স্টেক হোল্ডারের মধ্যে নেগোসিয়েশন করেই আইনি রিপিল করতে হয়। আর লেবারের ট্রেড ইউনিয়ন, সিবিএ এবং লেবার ফেডারেশন এরা একদিকে চাপ দেয়, মালিকরা আরেকদিকে চাপ দেয়, সরকার তৃতীয় পক্ষ। এর মধ্যে নেগোসিয়েশন ইজ সো টাফ। এবং এই লেবার অ্যাক্ট রিফর্ম করার জন্য প্রায় অনেক দিন থেকেই চেষ্টা করা হচ্ছে। আমরাও শুনছি আজকে থেকে প্রায় 1-2 বছর থেকে শুনছি এটা হচ্ছে হচ্ছে হচ্ছে, কিন্তু হচ্ছে না। ঠিক আছে, আর কোশ্চেন? ওই যে 120 days আর 8 weeks, এটা আপনি মিনিমাম হচ্ছে 8 weeks। মানে আপনি স্যার একটা হ্যাঁ, কোশ্চেন ছিল স্যার, সেটা হলো ধারা 46-এ তো স্যার আমরা লেবার ল বইতে দেখছি যে স্যার পূর্ববর্তী 8 প্রসূতিকালীন সপ্তাহ সুবিধা, পরবর্তী 8 সপ্তাহ। প্রসূতিকালীন সুবিধা না? জি স্যার, হুম। ওখানে তো দেখছি স্যার পূর্ববর্তীতে 8 সপ্তাহ, পরে 8 সপ্তাহ, তাহলে তো স্যার টোটালি 16 সপ্তাহ হলো স্যার। হ্যাঁ, এই তো 112 দিন আর কি মিনিমাম। হ্যাঁ হুম। স্যার, একটু যদি দেখতেন স্যার। আমরা ওই ডিওডি, ওই যে ডিওডির পরেই ওই যে 8 সপ্তাহ আপনি কাজ করাতে পারবেন না, আমরা এই কথা বলছি আর কি। আমরা ম্যাটারনিটি লিভ বলি। আপনার সন্তান প্রসবের পরে 8 সপ্তাহ আপনি কাজ করাতে পারবেন। ঠিক আছে না? এটা 45-এ বলা আছে। 45-এ বলা আছে, দেখবেন যে আপনি সন্তান প্রসবের পর 8 সপ্তাহ আপনি কাজ করাতে পারবেন। ঠিক আছে, এই কথা বলা আছে, আপনি দেখেন 45-এ। 45-এর একেই বলা আছে স্যার এটা। তারপর 46-এর একে হচ্ছে পুরো প্রথমে মানে লিভে যাওয়ার আগে 8 সপ্তাহ, পরে 8 সপ্তাহের কথা বলেছে। মোট 16 সপ্তাহ সে পুরো লিভটা পাবে। হুম। ঠিক আছে, কিন্তু আপনি যদি আগে লিভ না নেন তাইলে পরে কিন্তু সন্তান প্রসবের পরে কিন্তু 8 সপ্তাহ বেশি আপনি পাবেন না। তাইলে আপনাকে ওই ওই প্ল্যান করেই আপনাকে নিতে হবে। এক্সপেক্টেড কি ডেট অফ ডেলিভারি হিসাব করেই আপনাকে নিতে হবে। এটা আবার ম্যাটারনিটি লিভ রেজিস্টার আছে, সেখানে মেনশন করতে হবে। সেখানে 2 বাচ্চা, কারণ অনেকে আবার কনসিলমেন্ট করে 3 বাচ্চা। আবার অনেকের মধ্যে একটা ধারণা আছে এই অফিসে 2 বাচ্চা, ওই অফিসে 1 বাচ্চা, কিন্তু এটা ওই অফিস বলতে কিছু নেই, এটা হচ্ছে ইস্যু। অর্থাৎ জাতীয় জনসংখ্যা নীতি, আপনি 2টা বাচ্চার বেশি নিলে আপনার কিছু কিছু প্রিভিলেজ কাটেল হবে, এই আর কি। যেমন সরকারের ওই যে শিক্ষা ভাতা আছে, 2 বাচ্চা পর্যন্ত সরকারের একটা শিক্ষা ভাতা আছে। কিন্তু 3 বাচ্চা হলে ওই 2 বাচ্চারও দেওয়া হয়। তো মানুষ ওই 2 বাচ্চার তৃতীয় বাচ্চাটা ডিক্লারেশনে দেয় না। আচ্ছা স্যার, আমি কি একটু অ্যাড করতে পারি, বা আপনার মানে আমি বলেন, আমার কনসেপ্টটাকে ক্লিয়ার করার জন্য এই একটা আলোচনা আর বলেন, কি। বলেন। সেটা হচ্ছে স্যার, আইনে যেটা বলা আছে যে সন্তান প্রসবের যে এক্সপেক্টেড ডেট, সেটার এক্স্যাক্টলি 8 সপ্তাহ আগে থেকে তার ছুটিটা কাউন্ট হবে। এবং সন্তান প্রসব যদি দেখা যায় তো এদিক ওদিক হতে পারে, কিছুদিন আগে বা কিছুদিন পরে হয়ে যেতে পারে, হ্যাঁ, যা কিছুই হোক, তো সন্তান প্রসবের 3 দিনের মধ্যে সে মালিককে জানাতে হবে। এবং যে তার সেই বাচ্চা ডেট হয়েছে। থেকে 8 সপ্তাহ পর্যন্ত, পরবর্তী 8 সপ্তাহ পর্যন্ত, এখানে কিন্তু 112 দিন, এক্স্যাক্টলি 112 দিনের কমও হতে পারে, আবার বেশি হতে পারে। যদি এক্সপেক্টেড ডেটের আগে যদি প্রসব হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু 112 দিন পুরোটা যাবে না। তো লেবার লতে কিন্তু 112 দিন এক্স্যাক্টলি উল্লেখ করা নাই, সপ্তাহ হিসেবে না, বলা ওটা আছে। হচ্ছে ওই প্রসূতিকালীন সুবিধা আর কি, প্রসূতিকালীন সুবিধা। অর্থাৎ ওই যে বলছে না, বিফোর আর আফটার আর কি।
এই বিফোর জিনিসটা হচ্ছে ভাইয়া, সে যে প্রেগনেন্ট ব্যাপারটা জানায় নাই, তার বাচ্চা হয়েছে, পরবর্তীতে গিয়ে যদি সে জানায় যে তার বাচ্চা হয়েছে, তখন সে সুবিধাটা পাবে এবং পরবর্তী 8 সপ্তাহ সে ছুটি পাবে। এটা বিধিতে আসছে আবার হ্যাঁ ব্যাপারগুলা। বিডিতে আসছে। আবার অনেক সময় ওই যে আপনি যে এইদিকে ওইদিকে অর্গানাইজেশন শিফট করেন, সুইচ করেন, তখন এই সমস্যাটা হয়, এক অর্গানাইজেশন থেকে যখন আরেক অর্গানাইজেশনে যায়। যেমন আমি এক সময় বার্ডেম হসপিটালের ডিরেক্টর ছিলাম। ওখানে নার্সরা চাকরির সময় ওই যে চাকরির শুরুতে প্রেগনেন্ট এটা ডিসক্লোজ করতো না। ডিসক্লোজ করলে কি হয়, অনেক সময় দেখা যায় যে তার ওই অ্যাপয়েন্টমেন্ট যোগ দিয়ে আবার তাকে ম্যাটারনিটি চলে যেতে হয়। তখন ওই যে হসপিটালের সার্ভিস হ্যাম্পার হয়। তো এই জন্য ওরা মনে করে যে চাকরি হবে না বা চাকরি নিবে না, এইসব কারণে ম্যাটারনিটির ম্যাটারটাকে কনসিল করে। এই আর কি। আগে এক সময় যে সরকারিতে, এখন চাকরিতে জয়েন করার পরেই যদি ম্যাটারনিটি হয় তাহলে তার পরের দিনে আবার মঞ্জুর করতে হয় রাইট অর্গানাইজেশন। কারণ ওখানে 6 মাসের চাকরি হওয়ার বা 6 মাস চাকরি, ন্যূনতম চাকরি হওয়ার ওই কন্ডিশনটা গভর্নমেন্ট সার্ভিস রুলে নাই, যেটা লেবার লতে বা অন্য জায়গায় অন্য লতে কমপক্ষে কোয়ালিফাইং সার্ভিস 6 মাস লাগে, সেটা গভর্নমেন্ট সার্ভিসের ক্ষেত্রে নাই। এই আর কি, 6 মাসের যে কোয়ালিফাইং সার্ভিস এটা শুধু লেবারের লতে আছে আর বিভিন্ন প্রাইভেট অর্গানাইজেশনে আছে। এমনকি আমাদের দেশের মাল্টিন্যাশনাল ব্যাংকেও কিন্তু আম, অনেক কঠিন কন্ডিশন আছে, যেটা এখন পাবলিকলি বলা যাবে এই ম্যাটারনিটির ক্ষেত্রে। স্যার আমার একটা পুরো মানে কেস একটা মানে আমি বলি, কাইন্ডলি। হ্যাঁ অনেক জায়গায় এই ম্যাটারনিটি হওয়ার জন্য ওখানে নারী কর্মীদের একটা প্ল্যান দিত যে এরা এই সময় এই সময়, এখানে অনেক অনেক টাইট শিডিউল আছে। এটা কোনো ল নাই ওখানে অনেক। এই কাজটায় আমাদের দেশের প্যাট্রিয়ার্কাল সোসাইটি এই জায়গাটায় অনেক কঠিন। অনেক জায়গায় এই মেয়েদেরকে এইসব ক্ষেত্রে ম্যাটারনিটি অ্যাভয়েড করার জন্য ওরা অনেক সময় এমপ্লয় করে না, অনেক জায়গায় দেখছি আমি আর কি। এটা আসলে ওটা ওরা তখন টেকনিক্যালি ওরা ওই ইন্টারভিউ থেকে ওইভাবে ওরা বাদ দিয়ে নেয়। তবে এই প্র্যাকটিসটা ভালো না, এই আর কি। এটা গুড, এটা কোনো গুড প্র্যাকটিস না। আমার একটা কোশ্চেন আছে। বলেন। কোশ্চেনটা হচ্ছে স্যার, এই যে যে রেজিস্ট্রি খাতাগুলা কিনতে হয়, এগুলা কি কোনো লেবার কোর্ট থেকে কিনতে হয় নাকি বাইরে কোথায় থেকে কিনে আমি এখন এগুলি পেয়েছি? ওই যে এসডি অফিসের সামনে পাওয়া যায়, ওই যে ঢাকার যে লেবার কোর্ট, পুরান ঢাকায় লেবার কোর্টের সামনে পাওয়া যায়। আর অনেক আবার ওই যে ঢাকার নিউ মার্কেটের যে আলীগড়, সেগুলির যে বই গেজেট ওগুলিতে পাওয়া যায়। আমাদের একটা ডিপো লাল, আমাদের একটা ডিপো অফিস ছিল, তো ওখানে হচ্ছে ওই খাতাগুলা, রেজিস্ট্রি খাতাগুলা 50 টাকা হাইয়েস্ট, কিন্তু ওইখানে এক একটা 200 টাকা 500 টাকা করে এরকম করে আপনি ওদের থেকে ওই কিনতে হবে। ফরম্যাটে আপনি ফরম্যাটে বানাই নেন, কোনো সমস্যা নেই, ফরম্যাটের ডাটা ঠিক থাকলে তো। লেবার বইয়ের পিছনে ফরম্যাট গুলা কোনটা কি ফরম্যাট হবে সেগুলা সব দেওয়া আছে, ফর্ম গুলা। শিডিউলে তফসিলে একদম বলা হ্যাঁ, আছে। এই তফসিল অনুযায়ী আপনি বানাই নেন, সমস্যা নাই তো। আপনি বাবা, এখন মানে আপনি ওই এখন ওইখানে স্যার রেজিস্টার, আমার ওইগুলা কি ওদের দ্বারা সাইন করতে হবে, সিগনেচার করতে হবে এরকম কিছু? না ওখানে আপনি একটা যেখানে রেজিস্ট্রি ফলো আপনি করতে মনে করেন হয়, সেই সার্ভিস বই, রেজিস্ট্রি মনে করেন প্লিজ স্টপ। আপনি রেজিস্ট্রিটা মনে আপনি করেন সার্ভিস বই তো গিয়ে ইংলিশ আপনার সিগনেচার করাইতে হয়। আপনি প্লিজ স্টপ। আপনার ওই যে কমপ্লায়েন্সের জন্য এগুলি তো সব আপনার সেট করে আসে, কারণ এগুলি আছে কিনা প্রথম মাসে কমপ্লায়েন্স অডিটর দেখে যে এই রেজিস্টার গুলা ঠিক মতো আছে কিনা। তারপর সে উঠাই দেখবে যে এগুলি যেসব জায়গায় পূরণ করা আছে কিনা এবং রেসপেক্টিভ জায়গায় সিগনেচার আছে কিনা। সিগনেচার মানে অথেন্টিকেটেড, অথেন্টিসিটিটা ঠিক আছে কিনা। কারণ অনেক সময় দেখা যায় এগুলি ফেক সাজায় রাখে, কিন্তু এগুলির আসলে মানে ফর অডিট পারপাসেই দেখা হয়। কারণ এখানকার যারা অডিটর তারা তো এই দেশের মানুষ। আবার আমরা যারা এইচআর এর লোক, আমরা যে একেবারে সব কমপ্লায়েন্ট করে একদম রেজিস্টার, অ্যাপয়েন্টমেন্ট, পার্সোনাল ফাইল, সার্ভিস বুক সবগুলো সুন্দর করে সাজায় রাখি। কিন্তু আমার তো অনেক ক্ষেত্রে দেখা যায়, অনেক ক্ষেত্রে অনেক এমপ্লয়ির সার্ভিস বুকের বাইরেও তো অনেক এমপ্লয়ি থাকে, কিন্তু তাই স্যার না? ম্যাটারনিটিটা আমরা অনেক স্ট্রিক্টলি দেখি, কারণ এটা অডিটে এটা মারাত্মক ফাইন্ডিং হয়।
এটার এটা ব্যাপারটা কোনো ম্যাটারনিটি করা হয় না, ম্যাটারনিটি অবহেলা হচ্ছে করা হয় না। ম্যাটারনিটি লিভটা হচ্ছে একমাত্র লিভ যেটা রাইট, আর অন্য কোনো লিভ রাইট না, মানে কিন্তু অধিকার। এটার তো অনেক কাজ আছে, রেজিস্ট্রির হ্যাঁ কাজগুলা মারাত্মক, এগুলো যদি একটু ডেট এরফের হয় তাহলে সমস্যা আছে। হ্যাঁ কলকারখানায় গিয়ে রেজিস্ট্রিকৃত উনার সিগনেচার নিয়ে আসতে হয় হুম। অফিসারের। কলকারখানা অধিদপ্তরের ইন্সপেক্টর, হ্যাঁ ইন্সপেক্টর। জি। স্যার আমার আমার এই ম্যাটারনিটি বেনিফিট ক্যালকুলেশন নিয়ে একটা কোশ্চেন স্যার, একটা সিনারিও বলি। কোনো একজন কর্মীর ম্যাটারনিটি লিভ স্টার্ট হচ্ছে স্যার এই 2025-এর এপ্রিলের 15 থেকে। তো 2025-এর মার্চ মাসের 30 তারিখে যেহেতু ঈদ স্যার, 2025-এর মার্চের প্রথমে তো স্যালারিটা ঢুকলো উইদাউট ঈদ বোনাস, দেন 10 to 15-এ যে ঈদ বোনাসটা আবার ঢুকবে, এরকম একটা সিস্টেম একটা অর্গানাইজেশনের আরএমজিতে। এখন তাহলে তো সে লাস্ট যে স্যালারিটা ড্র করলো সেটা তো ওই ঈদ বোনাস সহই ড্র করলো, তাহলে পরবর্তী যে ম্যাটারনিটি বেনিফিটটা সে পাবে এপ্রিলের ছুটিতে যাওয়াতে, তাহলে তার লাস্ট মান্থ যে স্যালারিটা সে ড্র করলো সেটা কি স্যার ওই ঈদ বোনাসের ওইটা সহ সে তাহলে ক্যালকুলেশনটা মানে পাবে, ঈদ বোনাস বেনিফিটটা মানে পাবে? আপনার 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 ওকে যেই ওয়েজটা দিচ্ছেন আগের মাসে, ওই হ্যাঁ ওই 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 ওয়েজটার, কারণ আপনার বোনাসটা আসে বেসিক, আপনি জি ওই বেসিকেরটাই তো আপনি বোনাস দেবেন। আপনার ওখানে গ্রস ওয়েজের তো রিলেশন না, আপনি তো বেসিক আছে, বেসিক ঈদ বোনাসটা তো বেসিকে টাচ করে। জি জি হ্যাঁ, তো ঈদ বোনাস আপনি বেসিক দিয়ে দিবেন, ওই ওই সময় যে তার ওয়েজের যে বেসিক পার্টটা সেটা ঈদ বোনাস হিসেবে ওর সাথে যোগ করে দেবেন। আবার অনেক অনেক অর্গানাইজেশন করে কি ঈদ বোনাস দেয় না, কিন্তু জয়েনিং করার সাথে সাথে দিয়ে দেয়। কারণ অনেক সময় অনেক জায়গায় আমি প্র্যাকটিক্যালি বলি, অনেক এমপ্লয়ি এই ম্যাটারনিটিতে ম্যাটারনিটিতে লিভে চলে যায়, কিন্তু পরে আবার এই অর্গানাইজেশনে চাকরি করতে আসে না, সে অন্য অর্গানাইজেশনে চলে যায়। তো এই কারণে বোনাসটা জয়েনিং এর পরে দেয়, প্র্যাকটিস যেটা, কিন্তু নিয়ম হচ্ছে ওই বেতনের সাথে দিয়ে দেয়। কিন্তু অনেক অর্গানাইজেশন করে এই জয়েনিং করলে, কারণ দেখা যায় যে অর্গানাইজেশন ইজ আনসার্টেন যে এই এই মেয়েটা কি আবার ম্যাটারনিটি লিভ শেষে কি এই অর্গানাইজেশনে ফিরে আসবে। হ্যাঁ, সেই কারণে ওরা জয়েনিং এর পরে দেয়, প্র্যাকটিসে বললাম, ঠিক আছে। স্যার আমি কারণ সে আরেকটু তো চলে ক্লিয়ার গেলে হলো। আপনার বোনাসের টাকাটা বেঁচে গেল, বুঝলেন না। এটা অনেক জায়গায় করে, নার্সরা বেশি করে, নার্সরা আচ্ছা, ম্যাটারনিটি নিয়ে এবারে যে যেখানে বড় অডিটের সাথে স্যার কি হয়? অডিটে প্রবলেম করে না স্যার? কোনটা আপু প্রশ্নটা কি করছেন আবার একটু করেন তো। প্রশ্নটা হচ্ছে, সিনারিওটা হচ্ছে ম্যাটারনিটি লিভটা স্টার্ট হয়েছে এপ্রিলের 20 তারিখ থেকে, 2025-এর এপ্রিলের 20 তারিখ, ততদিনে তো ঈদ বোনাস ঢুকেও যাচ্ছে স্যালারিতে, কারণ হুম। ঈদ হচ্ছে মার্চের 30 তারিখে। জি। না, সো আপনি যেহেতু গত মাসের স্যালারি নিয়ে কাজ করবেন, ঈদ বোনাসটা যদি আমার গত মাসের স্যালারির সাথে যদি না হয়ে যদি আমরা পরে পাই 5 তারিখ, 10 তারিখ, 15 তারিখ, এই টাইমটা যদি পাই, তাহলে কিন্তু আর তার ঈদ বোনাসটা আমার স্যালারির সাথে অ্যাডও হয় নাই, আর আমি তার বিলটা বানানোর সময় ঈদের বোনাসটা আমি অ্যাড করব না। যেহেতু গত মাস বলছে, গত মাসে যদি সে 30 তারিখে স্যালারির সাথে তার যদি ঈদ বোনাসটা ঢুকতো, তাহলে মনে করেন যে আমরা তাকে সেই অনুযায়ী বিলটা করে দিতাম। আচ্ছা, ব্যাপারটা এটাই তবে কি স্যার নিয়ম প্র্যাকটিস তাহলে? তবে হ্যাঁ, নিয়ম এটাই হচ্ছে প্র্যাকটিস। ঈদ সে বোনাসটা যত ধরনের টাকা পয়সা একটু পাবে। স্যার ফেস্টিভ্যাল বোনাসটা দিয়ে একটু দেওয়াই স্যার নিয়ম। ফেস্টিভ্যাল বোনাস দিয়ে দেওয়াই নিয়ম, কারণ কারণ সে যেহেতু বেতন পায়, বেসিক পায়, বেসিক ইজ দি মাদার অফ অল ফ্যাসিলিটি, সুতরাং বেসিক যেহেতু পাচ্ছে, তাহলে ওই বেসিকের পরিমাণ ঈদ বোনাস দিয়ে দেওয়াই নিয়ম। হ্যাঁ, এখানে হ্যাঁ, স্যার ঈদ বোনাস তো সে পাবেই, কিন্তু হচ্ছে গিয়ে এখানে তার বেনিফিট যে ক্যালকুলেশনে স্যার ওই ঈদ বোনাসটা বিলটা হিট কি করবে হবে কিনা সেটা সেটা জানতে চাইছি। বিলটা কি হবে। কোনটা? 112 দিয়ে যখন স্যার ভাগ করব আমরা, মানে আপনি পুরো তো বেনিফিট। আপনি ওই যে মাসে ওই যে মনে করেন, আপনি মনে করেন যে একসাথে কোনো সুযোগ নেই আপনার, ওই যে মাসে মাসে যেরকম দিয়ে যান, লাস্ট মাসে যদি যে ফ্র্যাকশন থাকে সেটা ডেতে কনভার্ট করে দিয়ে দিবেন, এটাই নিয়ম। মান্থলি এখানে ওয়েজ স্যার ঈদ বোনাস থাকলে, ঈদ বোনাস যদি ওইভাবে পেয়ে থাকে, তাহলে ওই মাসের আপনি মধ্যে ওই সেই ঈদ আইনে গেছেন বোনাসটাও যে অ্যাড হয়। আগের মাসের বেসিক হচ্ছে ঈদ বোনাসের নিয়ম, লাস্ট লাস্ট পে বেসিক,
ঠিক আছে? ওটা সহ যোগ করতে হয় আর কি স্যার, ওটা যোগ করার পরে 112 দিয়ে গুণ ভাগ করতে হয়। তো 112 দিয়ে আপনি স্যার ওই আমার যে ছোট ছোট 2-3টা প্রশ্ন ছিল স্যার। বলেন 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 করতে থাকেন। স্যার আমি আমুল ফুডসে আছি স্যার, কোথায়? অ্যাডমিন এন্ড এইচআর এর দায়িত্বে। আমুল ফুডস, ওই আমুল গুজরাটের AMAL। গুজরাটের না স্যার, সেটা তো আমুল, আর বাংলাদেশের যেটা সেটা হলো আমল। এটা স্যার মোহাম্মদপুর বসিলায় ফ্যাক্টরি, ঢাকা সিটিতে মোটামুটি আমি 18টা আউটলেট আছে। আমি আমুলের FMCG স্যার। গুজরাট অর্গানিক, সব অর্গানিক, তো সেটা আমি ওই জায়গায় গেছিলাম। ঠিক আছে, বলেন। স্যার আমুলের কোথায় গিয়েছিলেন স্যার, ফ্যাক্টরিতে? ওইদিকে মানে আমুল যে অর্গানিক সেটা দেখার জন্য ও গেছিলাম। আচ্ছা আচ্ছা। আপনাদের আমুল না, ওই সেই ভারতবর্ষের আমুল। বুঝতে পেরেছি স্যার। স্যার আমার যেটা হলো, আমি রিসেন্টলি জয়েন করেছি, তো তারা একটা যে স্যালারি শিটটা ফলো করে, এখানে আমি দেখলাম যে স্যার একটা এমপ্লয়ি যদি স্যালারি হয় 18,000 টাকা, এটা স্যার 12 দিয়ে গুণ করছে স্যার, অর্থাৎ 1 বছরের স্যালারি বের করতেছে, যা হচ্ছে 2,16,000-এর মতো অ্যামাউন্ট আসতেছে স্যার। এটাকে স্যার ডিভাইডেড করতেছে স্যার 364 দিয়ে, মানে পার ডে ক্যালকুলেশন বের করার জন্য। তো স্যার ফ্যাক্টরি তো স্যার বেশিরভাগ ওয়ার্কার দেখা যায় স্যার, মানে কর্মদক্ষতা আছে 364 কিন্তু স্যার একদিন কম করতেছে না? জি স্যার। সেক্ষেত্রে স্যার মোটামুটি রেগুলার স্যালারি থেকে দেখা যাচ্ছে স্যার 60 টাকা করে কম আসতেছে স্যার, যেটা আপনার মান্থলি হয়ে যায় প্রায় 210 টাকার ডিস্টেন্স হয়ে যায় স্যার। আমি জানতে চাচ্ছি কোনটা রাইট স্যার, যার স্যালারি 18,000 সে কি পার ডে 600 করে পাবে, নাকি না, 593 করে আপনি পাবে স্যার? 364 তো বাংলাদেশের কোনো নিয়ম নাই, 365 নিয়ম আছে। ঠিক আছে, আর 360 হচ্ছে সুদ হিসাব করার ক্ষেত্রে 360, মানে পার ডে সুদ হিসাব করার জন্য ইন্টারেস্ট নিয়ম হচ্ছে 360 দিনে সুদ বাইর করে, মানুষের প্রোডাক্ট বাইর করে। আর অন্যটা 365 দিনে, ওই লিপিয়ার হইলেও 365 ধরে, এটা বাংলাদেশের একটা কনভেনশন। মানে ওখানে 364 হয়তো কোনো ব্যক্তি একজনের এটা ওখানে এটা প্র্যাকটিসটা চালু করে গেছে, এখন সেখানে এটা চলছে। এইটার এরকম কনভেনশনাল নিয়ম 364 নাই বাংলাদেশে। মানে আপনার অর্গানাইজেশনে কোনো একজন লোক আসি, সে হয়তো ওই কোনো একটা জায়গায় এই কাজটা করছে আর কি, সেটাই সব সেটাই এখন জায়গায় চর্চা হচ্ছে স্যার। 365 আর কি। এখন ওই আচ্ছা আপনার অর্গানাইজেশন আপনি ঢুকছেন, এটা ওখানে প্র্যাকটিস হচ্ছে, কিন্তু আপনি অন্য এখানে যারা অন্য পার্টিসিপেশন আছে সবারই 365। আর সুদ হিসাব করে 360 ডেজ প্রোডাক্ট বাইর করে। স্যার আর একটা কোশ্চেন হলো স্যার, এইচআর তো স্যার লেবারদেরকে স্যার লেবার ল অনুযায়ী স্যার বেনিফিটস দেওয়ার চেষ্টা করে স্যার, বা এটা অ্যাপ্লাই করে, কিন্তু এইচআররা স্যার কিসের মানে এগেইনস্টে স্যার বেনিফিটস গুলো পাবে স্যার? এইচআর কি লেবার ল অনুপাতে স্যার ম্যানেজমেন্ট করে, নাকি স্যার এইচআরটা কি স্যার? এইচআর তো এইচআর যে পার্সন। মানুষের বেতন টেতন, এইচআর হিউম্যান রিসোর্স, আগে যেটা পার্সোনাল ছিল সেটার এখন হিউম্যান রিসোর্স, এইচআরই বেতন ঠিক করে দেয়। আর ফিনান্সরা ওটা বেতনটা বাস্তবায়ন করে, বেতনটা ঠিক করে দিবে এইচআর, স্যালারি সার্টিফাইড করে দিবে এইচআর। কারণ এইচআর জানে যে সে কোন লোকটা কাজ করছে কোনটা, তার তো অ্যাটেন্ডেন্স এর হিসাব দেখতে হয়, সে কতদিন চাকরি করছে, ডেট অফ ওই এই স্টেটমেন্টটা তো এইচআর সার্টিফিকেট, এইটার ভিত্তিতে এইচআর বেতন বাড়ায় কি, মানে তার ওয়ার্কিং ডে হিসাব করে, তার পার্টিসিপেট অন্যান্য জিনিস, এবং সেই সার্টিফিকেট করে এটা ফাইন্যান্সে পাঠায়, ফাইন্যান্স শুধু এক্সিকিউট করে সবাই টাকা পাঠায়, কিন্তু ম্যাটারটা এইচআর না। এই পেরোল যে আমরা 4 দিন এই বিষয়টাই করতেছে, কারণ এটা এইচআর এর ম্যাটার, আর ফাইন্যান্স স্পষ্ট বুঝতে পারিনি স্যার, কারণ আমার কোশ্চেনটা ছিল এরকম স্যার, যে লেবাররা তো স্যার লেবার ল অনুপাতে স্যার ট্রিট হচ্ছে স্যার, বাট এইচআররা স্যার কিসের এগেইনস্টে স্যার এই ফ্যাসিলিটি গুলো পাবে স্যার? এইচআরদের নির্দিষ্ট কোন এইচআর তো প্রশাসনিক লোক না, না লেবার ল এর প্রশাসনিক পার্টও আছে, কিন্তু ওই করণিকটা লেবার লতে যাবে। অফিসাররা তাদের সার্ভিস রুল, মানে তাদের নিজস্ব সার্ভিস রুল, অফিসাররা তো ওভারটাইম কিছু এগুলি পাবে না, অফিসাররা ওভারটাইম পাবে না, ওরা লাঞ্চ অ্যালাউন্স পাবে, অতিরিক্ত কাজ করলে তারা লাঞ্চ অ্যালাউন্স পাবে, মানে কি বলে না টিফিন অ্যালাউন্স, মানে একটা রিফ্রেশমেন্ট অ্যালাউন্স পায়। বিভিন্ন অফিসে এটা ফিক্সড থাকে, এটা বাড়ে, এটা কমে না, অর্থাৎ 2 ঘন্টা করলেও যা, 4 ঘন্টা করলেও তা। স্যার আরেকটা কোশ্চেন আছে স্যার। এইচআর এর অফিসাররা লেবার ল এর বাইরে।
কিন্তু এইচআর এর ওই যে ইউডিএলডি মানে কম্পিউটার অপারেটর এরা আবার ওদের ওই সুবিধা পাবে, অর্থাৎ নন ম্যানেজমেন্ট স্ট্যাটাসে থাকবে যারা মানে স্টাফ আর কি, স্টাফ। এইচআর এর আর একটা অফিসাররা কোশ্চেন বলেন। স্যার, কোশ্চেন হলো এই চার্জের জন্য স্যার বেস্ট সেক্টর কোনটা স্যার? যেমন এফএমসিজি একটা সেক্টর স্যার, হসপিটালটা আরেকটা সেক্টর, এফএমসিজি দেখা যায় ফাস্ট ফার্নিচার। মুভিং কনজিউমার গুডস না? জি, ফাস্ট মুভিং কনজিউমার গুডস, জি স্যার। এখন দেখা যায় যে স্যার এই চার্জের অনেক বেনিফিটস থাকে স্যার, হাউস রেন্ট, এই অ্যালাউন্স, অনেক অ্যালাউন্স থাকে স্যার, এগুলো কিন্তু সব প্রতিষ্ঠানে স্যার ওইভাবে অ্যাপ্লিকেবল হয় না স্যার। তো সেক্ষেত্রে এটা কোন এখন লোকাল সেক্টর গুলো কোম্পানি স্যার আর এই চার্জের জন্য বেস্ট? মাল্টিনেশনালের মধ্যে অনেক ডিফারেন্স আছে, বিভিন্ন দেশ বিভিন্ন ইয়াতে। এইচআর এর জন্য আমাদের এখন প্রায় আমাদের লোকাল সেক্টরে সবচেয়ে ম্যাসিভ সেক্টর হচ্ছে ফার্মা ইন্ডাস্ট্রি। ওরা একটু ভালো পেমেন্ট দেয়, বুঝছেন, এই আর কি। ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি ওদের এইচআর এর পেমেন্ট ভালো। তারপর আর আপনাদের গার্মেন্ট সেক্টরে তো জানি না, আমি অত ভালো জানি না। টেক্সটাইল গার্মেন্ট সেক্টরে আমি অত ভালো জানি না, কিন্তু মানুষ তো ভালোই পেমেন্ট পায় শুনি আর কি। এই আর কি। আর আরএমজি সেক্টরে স্যার ম্যানেজার লেভেলে বা সিনিয়র লেভেলে একটু ভালো, জুনিয়র লেভেলে একদমই কম। এখন তো বিশ্বব্যাপী বৈশ্বিক, আমাদের দেশে না বৈশ্বিকভাবে বিভিন্ন জায়গায় একটা মন্দা চলছে, তো সেই কারণে এখন না, এখন এগুলো আসলে সিনিয়ররাও অত আহামরি না, কিন্তু ম্যানেজার লেভেলে একটু হাই পাওয়া যায়, আমি তো অনেকটাই কম। আরএমজি সেক্টরে বেতন স্কিল মারাত্মক ভাবে কম, আর সব সুযোগ সুবিধা পাওয়া যায় না। মানে আমি মানে ফান্ডামেন্টালস হচ্ছে যেখানে মানুষ বেশি, সেখানে একটা মানুষ মানুষ বেশি হলে, কারণ কোনো যদি ইনক্রিমেন্ট বাড়লে তখন বাল্ক অ্যামাউন্ট বাড়ে। আর যেখানে হ্যাঁ, মানুষ কম, প্রজেক্ট টেক বেস কোম্পানি, সেখানে পেমেন্টটা বেশি কারণ মানুষ কম। যেমন অনেকগুলা গ্রুপ, তারপর আমাদের যে ব্যাংক, সেখানে ব্যাংক তো ব্যাংকাররাই এইচআরে থাকে, তো সেখানে পেমেন্ট তো ভালো। ইন্স্যুরেন্সের পেমেন্ট এখনো স্ট্রাকচার্ড হয় না, ব্যাংকের পেমেন্ট ভালো। তারপর ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির পেমেন্ট ভালো। উম, তারপর নন ব্যাংক ফিনান্সিয়াল ইনস্টিটিউট, এটাও পেমেন্ট খারাপ না। আর 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 ম্যানুফ্যাকচারিং সেক্টরে তো এইচআরদের সংখ্যাই কম। আবার আমাদের দেশে প্রাইভেট সেক্টরের অনেক জায়গায় দেখলাম যে অনেক বড় ফ্যাক্টরি, কিন্তু দেখা যাচ্ছে এইচআর চালায় খুব জুনিয়র লোক দিয়ে। ওরা মনে করে যে এইচআর এর ফাংশন খুব কম, ওরা এক্সিকিউটিভ সিনিয়র এক্সিকিউটিভ এগুলো দিয়ে চালায়। অনেক জায়গায় আমি দেখছি ওরা মনে করে যে এক্সিকিউটিভ ওই মানে এটা বেতন বানাইতে পারলে এইচআর এর কাজ শেষ, কারণ মালিক তার ওই এমপ্লয়মেন্ট সবই নিজেরা দেখে আর কি, ওনাররা, ওনার এবং পার্টনাররা মিলে। আমি অনেক জায়গায় দেখছি আর কি, সেটাই। আমাদের ওই যে আবুল খায়ের গ্রুপ টুপ, এদের তো পেমেন্ট ভালো। আবুল খায়ের গ্রুপ, আমাদের মন্নু গ্রুপ, এদেরও পেমেন্ট ভালো। তো আবুল খায়ের সম্বন্ধে আমার জানা আছে, ওদের তো স্টেট ম্যানেজার থেকেই প্রবোক্স গাড়ি দেয়, মানে একেবারে স্টেট ম্যানেজার থেকে আবুল খায়ের গ্রুপে। আর কোশ্চেন আছে? স্যার তারপর আমার স্যার নোমান স্যার গ্রুপ। আমার একটা কমন একটা জিনিস না কোশ্চেন, সেটা হচ্ছে আপনাকে আগে নিজেকে তৈরি করতে হবে। আপনি যখন মাল্টি স্কিলিং হয়ে যাবেন, আপনার এইচআর এর পেরোল, এইচআর এর লেবার লোন, এইচআর এর সিভিল পার্ট, ক্রিমিনাল মামলা, এইচআর এর সিভিল মামলা, এইচআর এর ডিসপিউট রেজলিউশন, এইচআর এর আপনার এক্সটার্নাল পার্টির ইন্টারেস্টেড পার্টির সাথে নেগোসিয়েশন, এইচআর কিন্তু লিড রোল প্লে করে। তো সেই কারণে আপনি যখন দেখবেন যে এই লোক 10 পদের কাজ করে, তখন আপনার পেমেন্ট সাই সাই করে যাবে, বেড়ে যাবে, এবং গাড়ি একটা জায়গায় দুটো হয়ে যাবে। তো অর্থাৎ সবকিছু ডিপেন্ড অন ইউ, আপন ইউ। আর আপনি যদি দেখা যাচ্ছে একটা লেজার নিয়ে বসে আছেন এবং ওখানে শুধু আপনি পোস্টিং এ দেন, তখন আপনার কেরিয়ার অত ইয়ে হবে না। আপনাকে মাল্টি টাস্কিং কাজ রেসপন্সিবিলিটি নিয়ে ম্যানেজমেন্টের সামনে শো করতে হবে যে ইউ আর ডুইং লট ফর ইউর অর্গানাইজেশন, মানে যেই সব কাজে উনি সে পারবে। সুতরাং এই যে এই মেন্টালিটি হচ্ছে প্রাইভেট সেক্টরে লিডার হওয়ার, মানে লিডারশিপ রোলটা প্লে করলেই আপনার বেতন আপনার পিছনে থাকবে, বেতন অল্টিমেটলি বেড়ে যাবে। এই হচ্ছে মাই অবজারভেশন, এই আর কি। আপনাদের কি তাই মনে হয়? কারণ আপনাকে তো প্রাইভেটের
ওনারের নজরে থাকতে হবে এবং লিডারশিপ রোলে থাকতে হবে। আপনাকে একটা টাস্কিং দিয়েছে, সেই টাস্কিংটা আপনি সাকসেসফুলি করে নিয়ে আসছেন এবং অল্প সময়ের মধ্যে সেই কাজগুলোকেই ওরা ভালো চোখে দেখে। এই জি আর স্যার, কি। আমার কাছে স্যার মনে হচ্ছে যে এই মানে কোম্পানি ম্যাটার না, এটা হচ্ছে বিশেষ করে হচ্ছে ওয়ার্ক এনভায়রনমেন্ট হচ্ছে এক নম্বর ইম্পর্টেন্ট। যেখানে ওয়ার্ক এনভায়রনমেন্ট ভালো থাকে সেখানে মানে কাজ করে নিজেকে মানে হ্যাঁ, ওটা তো স্বাচ্ছন্দ্য ফিল আমার, করা যায়। ওটা তো আমি আর আগেই বলছি, জব সিকিউরিটি, আপনার হুম, ওয়ার্ক প্লেস এনভায়রনমেন্ট যদি আপনার ভালো না থাকে, তাহলে আপনার মেন্টালিটি, আপনি তো ডিমোটিভেটেড হয়ে যাবেন। তাহলে জি আপনার স্যার। আপনার যদি একটা মোটিভেটেড এনভায়রনমেন্টে আপনি কাজটা করেন, তাহলে সেখানে স্যালারি ইজ নট ফ্যাক্টর, কিন্তু আপনার কস্ট অফ লিভিং, আপনি এমন লো স্যালারি পাচ্ছেন কিন্তু ওয়ার্ক প্লেস মোটিভেটেড, কিন্তু আপনার পেটে খাবার হুম, নাই, আপনি ট্রিটমেন্ট প্ল্যান, বাচ্চাদের স্কুল, আর আর্লি লাইফে মানুষের অনেকগুলো এক্সপেন্ডিচার থাকে, বিয়ে করতে হয়, বিয়েতে আবার নিমন্ত্রণ দিতে হয়, আত্মীয়দের খাওয়াইতে হয়, বউয়ের দামি শাড়ি দিতে হয়, বুঝতে পারছেন না, আবার জি একটু স্যার। আর হানি। এখানে বেসিকলি ওয়ার্ক এনভায়রনমেন্টের জন্য স্যার এইচআর কিছুটা রেসপন্সিবল থাকে। যেমন কিছু অফিসে আছে ওয়ার্ক শেষ হওয়ার পরও কিছু ব্যক্তি এসে বসে থাকে, আমরা এদেরকে খুব ডিসকারেজ করি এইচআর থেকে আর কি, যে আপনার ওয়ার্ক শেষ, আপনি চলে যান, বসে এটা থাকার ঠিকই, দরকার নাই এখানে। টাইম কার্ড পাঞ্চ আমার করে সে চলে যাবে, হ্যাঁ। হ্যাঁ, চলে যাবে। আমার দেখা যাচ্ছে লাইট জ্বলতেছে, তার জন্য এসি চলতেছে, দেখা যাচ্ছে 5 টাকার কাজ করে এখানে 50,000 টাকা আমার প্রতি মাসে বাড়তি খরচ আসছে। কিছু আছে আপনাকে ওই যে আপনাকে মালিক পক্ষকে খুশি করার জন্য, এটা আমরা খুব ডিসকারেজ করি আর কি, যে সে আপনার থাকা সে কি দরকার নেই। কারণে বসে, সে কি কারণে বসে থাকে? ওদের যে কোনো একটা কাজ নিয়ে বসে আছে, যে কাজ আছে এরকম সবসময় কয়েকজন আছে, দুই একজন আছে মালিক পক্ষে দেখতেছে রাতে কাজ করতেছে এরকম। আমি বলছি আপনি প্রতিদিন কাজ করা মানে আপনার আনস্কিল, ইউ আর আনস্কিল পার্সন। না, সেটা আপনি হচ্ছে না, এখানে আপনি দেখবেন যে সে মালিকের মালিকের রিপ্রেজেন্টেটিভ হয়ে সে ওভারঅল অন্যরা কি কাজ করে, সে হচ্ছে ওই ইন্টেলিজেন্স আর কি, ম্যানেজমেন্ট ইন্টেলিজেন্স হইতে পারে, সেটা আপনার কাছে ডিসক্লোজ করবে না। অর্থাৎ সে ওখানে বসিয়ে রাখছে অন্য কাজ দেখা, কিন্তু সে মালিককে একটা রিপোর্ট দেয় যে এখানে হিসেবে ম্যানেজমেন্ট ইন্টেলিজেন্স আর কি। এটাকে আমাদের ইয়ের ভাষায় বলে আঙ্গুরের গাছে যেন লতা পাতা যেন পেঁচায় থাকে না, গ্রেফাইন টেকনিক আর কি, সেটা হওয়ার সুযোগ আছে। কিন্তু এইচআর তো জানে যে কোনটা গ্রেফাইন কোনটা ইয়ে, কারণ আপনি যদি আপনার অর্গানাইজেশনের মানে অফিসের উপর কন্ট্রোল না থাকে, তাহলে স্ট্র্যাটেজিক ডিসিশন এবং অনেক কিছুতে আপনাকে বিপদে ফেলবে। আপনাকে স্যার আমার একটা কোশ্চেন আছে, আমরা তো বসে থাকে স্যার, প্রত্যেকক্ষণে বসে থাকে স্যার। কমপ্লিট করলাম, পেরোল ম্যানেজমেন্টটা কমপ্লিট করলাম, কিন্তু হ্যালো হ্যাঁ, হ্যালো। স্যার, আমরা পেরোল ম্যানেজমেন্টটা তো এখন কমপ্লিট করলাম, আজকে আমাদের লাস্ট ক্লাস। তো এখানে আমার পেরোল ম্যানেজমেন্ট করতে গিয়ে আমার এই 3,000 এমপ্লয়ির মোবাইল ডিডাকশন আছে। এখন 3,000 এমপ্লয়ির মোবাইল ডিডাকশনটা আমি কি একটা একটা করে এন্ট্রি দিব, নাকি ওই ফাইলটা আপলোড করবো কিভাবে সিস্টেমে? আপনার মোবাইলে আপনি সবাইকে ফ্লেক্সি দেন নাকি? হ্যাঁ, মোবাইলে আমি সবাই ফ্লেক্সি দিই, তার যা সিলিং অনুযায়ী বেশি হয় তার ওখান থেকে ইয়া থেকে স্যালারি থেকে ডিডাকশন হয়। যেমন একজন ডিডাকশন এক্সিকিউটিভ করে না, ডিডাকশন করে না। 1,000 টাকা, এটা জি আপনার ডিডাকশন করি। আপনি তো একজন এক্সিকিউটিভ 1,000 টাকা এটা আমি হ্যান্ডেল করছি, বুঝতে পারছেন না? এটা তো আমরা কি করি, আমরা তো এটা পোস্টপেইড করি, প্রিপেইড না। আমরা যে মনে করেন যে রবির সাথে আমাদের একটা অর্গানাইজেশন সেটেলমেন্ট করবে, আমরা কম্পিউটারে একটা শিট পাঠাই দিই, রবি সবাইকে টাকা দিয়ে দেয়, 1 টাকাও বেশি দেওয়ার কোনো সুযোগ নাই। হুম, তা আপনি সেরকম একটা অ্যারেঞ্জমেন্ট করেন, আপনি এখন এই 3,000 এমপ্লয়ির বসে বসে কোনো জনের 10 টাকা আবার বেশি, কোনো জনের 15 টাকা, তা আপনার তো হিউজ টাইম লস। আপনি একটা শিট দিয়ে মোবাইল অপারেটরকে ইউজ করে আপনি প্রত্যেকটা নাম্বার ওইভাবে হ্যান্ডেল করেন, সমস্যা নাই। আপনার তো না নিজস্ব না স্যার, না ওখানে এক না স্যার, টাকাও সিলিং বেশি দিবেন। না না, সিলিং সিলিং বেশি আছে স্যার। কিছু জায়গায় হচ্ছে আমি, আমার একজন এমআইও যারা মেডিকেল ইনফরমেশন অফিসার, ওনাকে আমি সিলিং দিছি হচ্ছে 600 টাকা কোম্পানিতে, কিন্তু উনাকে আমি লিমিট দিছি 1,000 টাকা। এখন বাকি 400 টাকা তার স্যালারি থেকে রিজার্ভ করতে হয় যদি বেশি খরচ করে থাকে। কিন্তু এটা এটা কোম্পানির পলিসি আর কি, মোস্ট অফ দা ফার্মাসিস্ট কোম্পানির পলিসি হচ্ছে এরকমই থাকে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই মোবাইল আমাদের বিল গুলা 3,000। আমাদের ওখানেও তো আমাদের যে জিএমআই, তো সেখানেও তো এইরকমই আমরা অপারেটরকে দিয়ে দেই। আর যদি সে তার সিলিং তো মনে করো 600 টাকা, আবার যখন যেসব এমআইও প্রোডাক্টিভ প্রোডাক্টিভ মানে তার সেলের টার্গেটের চেয়ে তার অনেক বেশি আয় করে, সেই ক্ষেত্রে তখন আমরা ম্যানেজমেন্ট ইয়েতে
তাকে সিলিং বাড়াই দিত সিলিং সেটাই স্যার, এখন সিলিং বাড়ানোর যেগুলো আছে এগুলো ধরো আমার 3000 মোবাইল সিম, 3000 লোককে আমি ডিডাকশন করতে হবে, এই ফাইলটা আমি সিস্টেমে পেরোলে কিভাবে আপলোড করবো? আপনি আমাদের ওখানে আমাদের জেএমএ ফার্মা, তা আমরা তো ওই সবই অপারেটর দিয়েই করি। আর অ্যাক্সেস লাগলে সে নিজে ঢুকাই নেওয়ার পরে সে আমার কাছে আবার পার্সোনালি, এরকম তো অল্প, মনে করেন 50টা, সে আলাদা ভাবে সে পেমেন্ট নেয়, তখন সেটা আমরা অ্যাডজাস্ট করে নিই। আপনি 3000 লোককে যদি সারাদিন বসে বসে আপনি ডিডাকশন করতে থাকেন, এটা তো অনেক সময় আপনাকে অপারেটর। আর যাদের অ্যাক্সেস দেন সেটা আলাদাভাবে আপনার কাছে আসবে কনফিডেন্সিয়াল সাইট, সেটা আপনি কারণ এক্সপেন্স হলে কি হবে, সময় আইডি নাম্বারটা বললে এক্সট্রা বেনিফিট দিয়ে দেবে। হ্যাঁ আর আপনার তো সিওর অ্যাপ্রুভাল লাগবে, বুঝতে পারছেন না? আপনি কনসালটেন্ট নিয়ে অথরিটি নিয়ে অ্যাপ্রুভাল বানাইতে হবে, তো মানে অ্যাপ্রুভাল টাকা দিতে পারেন, তো সেটা আলাদা অ্যাপ্রুভাল নিয়ে সেটা অ্যাডজাস্টমেন্ট আপনার 3000 এমপ্লয়ি যে আপনার যে আছে, 3000 এমপ্লয়ি কাদের? হেলথ কেয়ারে অফার থাকে মুক্তিযুদ্ধ তারা 50% বা 65%। ফিল আপ করে নেবো অথবা যেটা ঢুকি সেটাই লাভ। এখন আর কি করবে, এটা তো মনে করো যে বেসরকারি প্রতিষ্ঠান, ব্যাস হয়তো বা শুরু হয়েছে, হ্যাঁ এরকম হতে পারে। এই 2 দিনের জন্য অফারটা দিছে, মানে এই যে আজকে কয় তারিখ? 29। তারও হয়তো মাইক্রোফোন অন, একটু কাইন্ডলি চেক করেন স্যারের কথা তো। তো ঠিক আছে, আর কিছু আছে? এটা তো অপারেটর ইউজ করে আপনি সেটেলমেন্ট করতে হবে। আর অ্যাক্সেস যারা পাবে তাদেরকে অ্যাক্সেস তারা আবেদন করলে সিওর অ্যাপ্রুভাল নিয়ে তার বেতনের সাথে দিয়ে দিবে, সে যেটা নিজে ঢুকাইছে। মনে করেন সে নিজে ঢুকাইছে, ম্যানেজমেন্ট অ্যাপ্রুভাল নিয়ে তার বেতনের সাথে যোগ করে দেবে, এই আর কি। কিন্তু ওই অপারেটরের দিয়ে ইয়ে করতে হবে, অ্যাক্সেসটা সে নিজে ঢুকাই নিবে, পরে সে ক্লেম করলে তার সিওর অ্যাপ্রুভাল নিয়ে বেতনের সাথে দিয়ে দিবে। এটাই সবচেয়ে ইজি প্রসেস। আর কি? তো তো ঠিক আছে, ইনশাল্লাহ আপনাদের সাথে আবার যদি কোথাও দেখা হয় ইনশাল্লাহ, এই আর কি, দেখা হওয়ার সুযোগ আছে বিভিন্ন জায়গায়। আর আমি তো এই আর কি, আমার হচ্ছে চাকরির শেষ সময়কাল চলছে আর কি। আমি 26 বছর চাকরি করে ফেলছি, আর 1-2 বছর করবো আর কি। এরপর এই বিভিন্ন ইনস্টিটিউটে পড়াই টড়াই একটু রিলিফ মোডে চলতে হবে, কারণ আমাদের দেশের কর্পোরেট এনভায়রনমেন্ট অত্যন্ত টাইট মোড আর কি। টাইট মোড মানে অনেক টাইম থাকতে হয়, সেটা মাল্টিনেশনাল মানে সিনিয়র লেভেলে অলওয়েজ কানেক্টেড থাকতে হয়, either ইমেইলে অথবা ফোনে। আর যদি আপনার ডাইরেক্ট টেলসের সাথে রাত 11টার সময় সব সেলসম্যানরা আবার সবাই হোয়াটসঅ্যাপে মিটিং করে, এগুলি তো অনেক কাজ আর কি। এবং যিনি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, এদের সবাই রাত 11টায় সবাই রিপোর্ট দিয়ে বাড়ি যেতে হয়। তার ওই দিনকার সেলস এবং অর্ডার সব, তার তার যেই অ্যাপে সব কিছু আপডেট দিয়ে শেষ দেখতে হয়। আবার সেই ভোরে আবার সেই একটা নির্দিষ্ট জায়গায় গেলে তার অ্যাটেন্ডেন্স হয়, কারণ এই মোবাইল কোম্পানি আমাদের এই মানে আই প্রেজেন্ট নেয়, এখন আর কেউ ম্যানুয়ালি প্রেজেন্ট নেয় না। একটা এমআইও একটা সার্টেন লেভেলে এই 7টা বা 7:30টার সময় এই জায়গায় থাকলে তার অ্যাটেন্ডেন্স হবে। ঠিক আছে না? ঠিক বলছি না? হ্যালো? জি স্যার, ফেস ঠিক আছে, ইনশাল্লাহ আপনাদের সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। আপনাদের সবাইকে ধন্যবাদ। দিস ইজ এক্সপিরিয়েন্স শেয়ারিং সেশন। পেরোল আমাদের দেশে পেরোলটাকে ওই এইচআর এর পার্ট, আবার অনেক জায়গায় পেরোলটাকে ফাইন্যান্সের পার্ট, আবার অনেক জায়গায় অ্যাকাউন্টস এর পার্ট, এটা বিভিন্ন জায়গায় আছে। কিন্তু সোলি নাও মাল্টিনেশনাল সহ অন্যান্য সব জায়গায় এটা একটা এইচআর এর কোর ফাংশন। এইটা এখন পপুলার হবে, আর আপনারা আশা করি সবাই এখন এই কোর্সের পরে সবাই পেরোল ম্যানেজার হয়ে গেছে। আপনারা সবাই যারা
পেরোল ম্যানেজার হিসেবে বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করবেন এবং ইনশাল্লাহ আপনারা সাকসেসফুলি অফিস চালাতে পারবেন, ইন্ডিভিজুয়াল অফিস চালাতে পারবেন। I do believe that all of you are now become a payroll manager. Thank you for participation and best wishes to everybody. Okay, thank you, sir. Okay, দোয়া রাখবেন স্যার আমাদের জন্য। inshallah. Thank Best you, wishes to sir. everybody. Inshallah. Ji, Assalamu alaikum. Thank you, sir. Okay, thanks a lot to everybody. Ji, আল্লাহ Assalamu হাফেজ। alaikum. Allah Hafiz. থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে। আল্লাহ হাফেজ।